হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো তো আমার ভয়েস এবং ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা আমাকে একটু জানাও তো। সবকিছু ক্লিয়ার আছে কিনা, ভয়েস ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। লাইভে মোহাম্মদ ফাহমিদ আছো, আমাকে একটু জানাও যে তুমি ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, আমার ভয়েস শুনতে পারতেছো কিনা। আচ্ছা, ক্লিয়ার বলছে, আকলিয়া তাসফিয়া ক্লিয়ার বলছে। ওকে, তাহলে শুরু করি নাকি? এই চ্যাপ্টারটা ইজি আর কি। মেডিকেল স্টাইলে যতটুকু লাগে আমি সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকার চেষ্টা করো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হবে বলে আমি আশা রাখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, যারা এখন নাই পরে রেকর্ড দেখে নিও আর কি। দেখো, প্রথমত আমাদের হচ্ছে চ্যাপ্টারের নাম কি? স্থিরতরিত নাকি? আচ্ছা, তাহলে এর ব্যাকগ্রাউন্ডে একটু কথা জেনে আসতে হয়, তাহলে দেখা যায় কথাগুলো একটু ভালো বোঝা যায় আর কি। তোমাদের সুবিধার্থে আমি আগে কিছু গুছিয়ে রাখছি। তো দেখো, আমি কিছু জিনিস আগে থেকে লিখে রাখছি, সহজ সহজ কিছু কথা। তো দেখো, যে প্রথম হচ্ছে, দেখো তড়িৎ মানে কি ভাই? তড়িৎ মানে হচ্ছে চার্জ। সহজ কথা কি? তড়িৎ মানে চার্জ বা বিদ্যুৎ বলি আমরা এই কথাটা, ঠিক না? তড়িৎ মানে হচ্ছে চার্জ বা বিদ্যুৎ, ঠিক আছে? চার্জ, তো চার্জ কয় রকম হইতে পারে? চার্জ দুই রকম হইতে পারে, একটা হলো স্থির চার্জ, একটা হলো স্থির চার্জ, একটা হলো কি গতিশীল চার্জ, এই তো, ঠিক না? একটা গতিশীল, একটা স্থির। হ্যাঁ বলছে ভাইয়া, ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, দেখে নিও আর কি। আর লাইভে যদি পারো শেষ করে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে চার্জ দুই রকম হইতে পারে, একটা হলো স্থির, একটা হলো কি গতিশীল। তো স্থির চার্জের ক্রিয়া, স্থির চার্জ কি কি হইতে পারে, সূত্র কি, সবকিছু আমাদের স্থির তড়িতে আলোচনা করা হয়। আর গতিশীল চার্জের কথাবার্তা আলোচনা করা হয় চলতড়িতে, যেটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা স্থির তড়িতের এই যে স্থির ব্যাপারগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো দেখো, প্রথম আমি দুইটা কথা লিখে রাখছি, একটা হচ্ছে কি স্থিরতরিতের প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। তো সাধারণত আমরা স্থিরতরিতের কুলম্বের সূত্র শুনছি, কিন্তু প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এরকম মনে আগে তোমরা শোনো নাই, ঠিক আছে? তো আমি বলি ঘটনাটা আসলে কি, তোমরা আসলে জানো কিন্তু কি এটা তো জানো, এটা জানো না, বুঝছো? তো দেখো, আমরা ছোটবেলাতে জানি কি বলতো, প্লাসে 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 কি হয়, বা একই ধর্মী চার্জ, আমরা আমরা আরো সহজ করে বলি, আমরা একটু সহজ করে বলি। দেখো, তো দেখো আমরা জানি একই ধর্মী চার্জ, এই কই চলে গেল, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি একই ধর্মী চার্জ কি করে। দাঁড়াও, আমি এটা একটু ওই দিকে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে তোমার জন্য ইজি হবে। এই যে ঠিক আছে, তাহলে আমরা জানি কি, সেম চার্জ, সেম চার্জ কি করে, সেম চার্জ বিকর্ষণ করে, ঠিক না? সেম চার্জ হচ্ছে বিকর্ষণ। আর বিপরীত ধর্মী চার্জ মানে আমরা বলতে পারি যে বিপরীত চার্জ আমাদের আকর্ষণ করে, আমরা সর্বদা জানি, ঠিক না? এটাই হচ্ছে আসলে স্থিতির প্রথম সূত্র, বুঝছো? তাহলে সেম চার্জ বিকর্ষণ করে, প্লাসে প্লাসে বিকর্ষণ করবো, মাইনাসে মাইনাসে বিকর্ষণ করবো, কিন্তু বিপরীত ধর্মী চার্জ প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে এগুলো হচ্ছে আমাদের কি করবো, আকর্ষণ করবো। এটাই হচ্ছে আসলে আমাদের স্থিতির প্রথম সূত্র, বুঝছো? তো এটা আসলে আমরা জানি, কিন্তু এটা প্রথম সূত্র, এটা তো অনেকে জানো না, বুঝছো? তো দ্বিতীয় সূত্রটা আসলে কোনটা? দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত যে কুলম্বের সূত্র আছে না, এটাই সেই দ্বিতীয় সূত্র, বুঝছো? আবার চলে গেছে কইটি, চলে আসছে। দেখো, আমরা আমরা আমাদের যে দ্বিতীয় সূত্রটা কোনটা আসলে? আমাদের যে কুলম্বের সূত্র হচ্ছে আমাদের সেই দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তো আমাদের এই পড়াশোনা এখন শুরু, যে কুলম্বের সূত্র কি, ঠিক আছে? কুলম্বের সূত্র কথাবার্তা কি কি, সীমাবদ্ধতা কি কি, এছাড়া আরো কি কি কথাবার্তা সেগুলো জানা দরকার, ঠিক আছে? তো প্রথমত একটু বেসিক লেভেলের কথাবার্তা আমরা বলছি। তো দেখো, এবার হচ্ছে আমরা বইয়ে চলে যাই সরাসরি। এই দেখো, আমরা বইয়ে চলে যাই। দেখো, প্রথমত তুমি যখন বই খুলবা, প্রথমে দেখবে কিছু বিজ্ঞানীর নাম লেখা আছে, বুঝছো? কিছু বিজ্ঞানীর নাম লেখা আছে, বিজ্ঞানী থেলিসের নাম, বিজ্ঞানী গিলবার্ট, বা হ্যাঁ এই বিজ্ঞানীর নাম বলা আছে। বিজ্ঞানী গিলবার্ট সম্ভবত কোন একটা রানীর কর্মচারী ছিল, বা ডাক্তার সরি, কর্মচারী না, ঠিক আছে? তো ওনারা কিছু কিছু কাজ করছে, এগুলো হচ্ছে আমরা বিজ্ঞানীর অবদানের মধ্যে ফেলে দিব আর কি, ঠিক আছে? তো আমরা এক কাজ করি, এই সারা অধ্যায় যত বিজ্ঞানীর নাম আছে সব একসাথে করে ফেলি, বুঝছো? এটা করলে একটু সুবিধা। দেখো, আমি একটা উন্মেষের বই থেকে জিনিসটা দিয়েছি, দেখো এই জিনিসটা দেখো তোমরা। এই যে আমাদের কি আছে, আহ সকল বিজ্ঞানী একসাথে করা আছে, তুমি দেখো, এখানে দেখো সকল বিজ্ঞানী একসাথে করা আছে, এই যে
দেখছো কয়েকটা বিজ্ঞানী, 5টা বিজ্ঞানী টোটালি এই অধ্যায় পাইবা। তো 5টা বিজ্ঞানী ভাই দাগানো কি দিছে না, দাগানো দিয়ে দিব, বুঝছো, দাগানো দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, কন্টেন্ট থেকে সবকিছু দিয়ে দিব, তোমরা মনোযোগ ক্লাসটা ফলো করো, ঠিক আছে। তো দেখো সব বিজ্ঞানী আছে, তড়িতে ধারণা কে দিছে, থেলিস, এটি একটু মুখস্থ করবা, পরীক্ষার আগে এক নজর দেখে দেবে, বিজ্ঞানী এত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তড়িৎ আহতকরণ বা ঘর্ষণে বিদ্যুৎ সৃষ্টির ধারণা। বিদ্যুৎ মানে কি? চার্জ। আমরা ছোটবেলাতে দিকে আসে, মাথার মধ্যে চুলের মধ্যে আছে না, চিরুনি দিয়ে মানে ঘষাঘষি করলে ফলে তখন একটা কাগজের কাছে নেই, দেখা যায় এটা আকর্ষণ করে, ঠিক না? ছোটবেলাতে দিকে আসছে, এটি আসলে কি? ঘর্ষণের মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি বা কারেন্ট সৃষ্টি বা চার্জ সৃষ্টির একটা ধারণা। এটা কে দিছে? বিজ্ঞানী গিলবার্ট। এটা একটু ইম্পর্টেন্টলি পড়বা, ঠিক আছে। কুলম্বের সূত্র কে দিছে? বিজ্ঞানী কুলম্ব দিছে। গাউসের সূত্র বিজ্ঞানী গাউস দিছে। আর আরেকটা ইম্পর্টেন্টলি এটা পড়বে, এটা হচ্ছে ক্ষেত্রতত্ত্ব বা ফিল্ড থিওরি আর বল রেখার ধারণা কে দিছে? মাইকেল ফ্যারাডে। ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলছি? ক্ষেত্রতত্ত্ব তো বল রেখার ধারণা, বল রেখা মানে কি একটু পরে বুঝবা, ঠিক আছে। তো বল রেখার ধারণা কে দিছে? মাইকেল ফ্যারাডে। এটা একটু ভালো করে শিখবে, বুঝছো। এই বিজ্ঞানের নাম একটু নিজেরা পড়ে নিও, এগুলো নিয়ে বেশি একটা কথা বলবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এরপরে দেখি আমরা কুলম্বের সূত্র চলে যাই। আমরা ক্লাস একটু লম্বা হইতে পারে, আমি জানি না, যতটুকু পড়াইলে, যতক্ষণ সময় নিয়ে পড়াইলে, ক্লাস বইয়ের প্রত্যেকটা জিনিস ভালো করে পড়া, যতক্ষণ সময় নিয়ে আমি পড়াবো, ঠিক আছে। তো কোন ফাঁকিবাজি নেই, অন্যের মতো তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম কিছু। যেটা পড়বো ভালো করে পড়বো, সবসময় মনে রাখবা কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলে আসো, কি দেওয়া আছে দেখো তো। কুলম্বের সূত্র আমরা জানি কি আসলে, বলতো। কুলম্বের সূত্রটা আমরা জানি যে এফ ইকুয়াল টু কি জানি, দাঁড়াও আমি একটু ছোট করি লেখাটারে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি বলো, আগের থেকে জানি যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কথাটার থেকে আমরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবো। দেখো আমাদের জানার কথাই সবকিছু। দেখো তাহলে যদি বলি যে কুলম্ব বল বা তড়িৎ বল কিসের উপর কিছু ডিপেন্ড করে, তুমি বলবা যে এই যে ভাই কিউ আছে, চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে, এই যে আর আছে অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে, আরটা আছে কে। এই কে দ্বারা আসলে বোঝায় কি জানো? পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বোঝায়। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, বুঝছো। মাধ্যম চেঞ্জ হলে আমাদের কি হবে? এই পরাবৈদ্যুতিক মাধ্যমে কে এর মানটা ডিপেন্ড পাল্টাই দেবে, বুঝছো। তাহলে আমরা বলতেই পারি যে কুলম্বের সূত্র কিসের উপর ডিপেন্ড করে, দেখো তো। এই যে আমাদের চার্জের পরিমাণের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, চার্জ যদি মাধ্যম, এই মাধ্যম মনে হচ্ছে কে ইন্ডিকেট করতেছে, বুঝছো। এগুলোর উপর ডিপেন্ড করে, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে একটা কনফিউশন হতে পারে জায়গা, বুঝছো। তোমার মাঝে মাঝে ঢাল লাগানোর জন্য মাঝে মাঝে ঢাল একটু ঝামেলা করে দিতে পারে। ঝামেলাটা কি? তোমার প্রশ্নের মধ্যে দিয়ে দিব কি জানো নি? এখানে বলছি না চার্জ বিদ্যুতের পরিমাণ, তোমার দিব চার্জ বিদ্যুতের প্রকৃতি। চার্জ বিদ্যুতের প্রকৃতি মানে কি বলতো? হয় প্লাস অথবা মাইনাস। তুমি একটু চিন্তা করে দেখো তো, আমার বলের মান কি প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে। বলের মান ডিপেন্ড করতেছে যে চার্জের পরিমাণ কত, দূরত্ব কত, সেটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক না। আমরা সূত্র দেখলাম, সূত্রের উপরে যে সূত্রের মধ্যে যে জিনিসগুলো দেখলাম সেগুলোর উপর মনে করবো বলের মানটা ডিপেন্ড করে, বুঝছো। তাহলে এখানে কিন্তু চার্জের প্রকৃতি হইতো না, ঠিক আছে। অনেকে এখানে ভুল করে ফেলতে পারবে, চার্জের প্রকৃতি হবে না, বুঝছো। এই জায়গায় সতর্কতা এটা, ঠিক আছে। তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝছো যে কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে না। এই হয় বা নয় দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে আশা করি পারবা, ঠিক আছে। এবার আসো, তো এই যে কুলম্বের সূত্র পড়লাম, চার্জের কথা শুনলাম কি চার্জ নিয়ে, স্থির চার্জ নিয়ে আমরা ঘটনা বলতেছি, ঠিক না। কুলম্বের সূত্র শুধুমাত্র চার্জের উপর ডিপেন্ড করে, একমাত্র মানে চার্জের উপর ক্রিয়াশীল, ঠিক না। চার্জের উপর ডিপেন্ড। কেমন চার্জ? তোমার বলতে হবে যে বিন্দু চার্জ। তো বিন্দু চার্জ কি? বিন্দু চার্জ হচ্ছে একবার ক্ষুদ্র একটা বিন্দুর মতো চার্জ, মানে যেটা একবার একটা বিন্দুর মতো, মানে অনেক বড় হতে পারবে না। তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে, তাহলে চার্জের প্রকৃতি কিরকম হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে চার্জ বলতেছে, চার্জের প্রকৃতি কিরকম হতে হবে, মানে কিরকম চার্জের উপরে এই কুলম্বের সূত্র খাটে, ঠিক আছে। অথবা এই কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি। তোমাদেরকে একটা কথা বলে দিই, তুমি যখন কুলম্বের সূত্র পড়বা, ঠিক আছে, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা একসাথে পড়ে ফেলবা, ঠিক আছে। আবার একই রকম ভাবে তুমি যখন নিউটনের সূত্র বলবা, নিউটনের সূত্রের সীমাবদ্ধতা পড়ে ফেলবা, সেটা পড়বা নিউটনের বলবিদ্যার মধ্যে, বুঝছো। একই সাথে পড়লে অনেক সুবিধা। তোমার এই বই যেটা করছে, কুলম্বের সূত্র প্রথম দিয়ে দিছে একবারে সবার লাস্টে, এবার সবার লাস্টে গিয়ে সেটা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আলোচনা করছে। কিন্তু যেটা একই সাথে এখন আলোচনা করে ফেলে সুবিধা হইতো, এই জন্য আমি যেটা করছি বইয়ের সবার লাস্টের থেকে এবার প্রথমে নিয়ে এসেছি। দেখো এবার সবার লাস্টের পেজে এটা আছে, পাইবা, বুঝছো। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা সেটা। তাহলে আমি কি করতে পারি, একই সাথে কুলম্বের সূত্র কোথায় কোথায় খাটে না সেটা এখানে আমি একসাথে পড়ে ফেলতে পারি, ঠিক আছে। তো দেখো আমি কিছু কথা এনে রিডিং করলে বুঝবা ঘটনাগুলো আসলে কি। বিদ্যুৎ চার্জের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য, অনিয়মিত আকৃতির ক্ষেত্রে প্রযোজ্য না। অনিয়মিত মানে কি? নিয়মিত না, উল্টাপাল্টা। তো নিয়মিত আকৃতি কোনগুলা? এই যে গোলাকার, এই যে আয়তকার, সমান্তরিক, মানে যেগুলো আমরা নিয়মিত, বা বর্গাকার, ঠিক আছে, এগুলো হচ্ছে বা ঘনক, এগুলো হচ্ছে নিয়মিত। অনিয়মিত মানে উল্টাপাল্টা আকৃতির ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরে বলছি কি, যেগুলোর মধ্যে দূরত্বের থেকে যদি চার্জ অনেক বড় হয় তাহলে হবে না, ঠিক আছে। এই কথাগুলো বলা আছে, কারণ চার্জ যদি অনেক বড় হয়ে যায় তখন মহাকর্ষ বলের প্রভাব পড়ে। এছাড়াও বলছে যে কুলম্বের সূত্র স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, এই বলে দিচ্ছে। আমরা তো পড়তেছি স্থির তড়িৎ, তাহলে স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হইব, ঠিক আছে না। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গতিশীল চার্জের ক্ষেত্রে আমাদের ওহমের সূত্র, তারপরে কিরশফের সূত্র, এগুলা প্রযোজ্য হবে, ঠিক আছে। আচ্ছা, যখন বলছে
আবার একটা 4 নম্বর পয়েন্টটা দেখো, বলছে চার্জের যদি কোনো সময় ব্যাগ আলোর ব্যাগের কাছাকাছি হয়, তুমি চিন্তা করে দেখো আলোর ব্যাগের কাছাকাছি যদি কোনো জিনিস নিয়ে আলোচনা করো তাহলে সেটা চলে যাবে আধুনিক পদার্থবিজ্ঞানে। সো দেখো এক নম্বর আমি তো বলে দিছি যে স্থির চার্জ, তো স্থির চার্জ হলে কি আলোর ব্যাগের কথাটা কি আসবো নাকি? ব্যাগের কথা তো আসতেছেই না, বুঝছো না? এটা ভালো করে খেয়াল রাখবে যে আলোর ব্যাগ দূরের কথা, কোনো ব্যাগই থাকতেছে না, ব্যাগ শূন্য, কারণ কি স্থির চার্জ না। সো এটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে সদিশ চার্জের ক্ষেত্রে প্রয়োগ করা কি দূরহ, ঠিক আছে? গোলাকার চার্জের ক্ষেত্রে প্রয়োগ করা কি আমার কি দূরহ। সদিশ চার্জ মানে সদিশ মানে দেখতে একই রকম, সব জায়গায় একই রকম, বুঝছো? তো বলছে তুমি তোমাকে যদি এখন গোলাকার চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, তুমি বলবা না প্রযোজ্য না, ঠিক আছে? সদিশ চার্জের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রযোজ্য না, ঠিক আছে? অনেকে মনে করবে যে সদিশ চার্জ এটা তো শুনতে ভালো লাগতেছে, এটা মনে হয় প্রযোজ্য হইব না, প্রযোজ্য নয়, ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে সীমাবদ্ধতাগুলো কি কি একটু ভালো করে দেখা দিতে হবে। আচ্ছা, বলছে ভাই ক্লাস থেকে রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে, ঠিক আছে? দেখে নিও, যদি এখন সমস্যা হয় তাহলে পরে দেখে নিও আর কি। তবে সাথে 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 দেখে ফেলা ভালো আর কি, যে একবার সময়ের কাটা সময় মতো শেষ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, কুলম্বের সূত্র কোথায় কোথায় খাটে, কোথায় কোথায় খাটে না, সেই জিনিসটা বললাম, ঠিক আছে? তাহলে চার্জ কিরকম কিরকম হইতে পারবে না এই ব্যাপারটা খেয়াল রাখবে আর কি, বুঝছো? তাহলে দেখেন কিছু আমি এখান থেকে কিছু গুছানো আছে যে আবিষ্কার কে করছে বিজ্ঞানী কুলম্ব আর 1787 সালে, ঠিক না? সূত্র কে দিছে, সূত্রের মধ্যে এই কথাগুলো বলছি, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে বলের প্রকৃতি কি হতে হবে, এটা নিয়ে তোমার এখন ধারণা দরকার নাই। সমধর্মী হলে কি হবে, বল পজিটিভ হবে, যেটা আকর্ষণ ধর্মী বোঝায়, বিকর্ষণ ধর্মী বোঝায়, আর বিকর্ষণ ধর্মী আকর্ষণ করে, এটা সোজা কথা। এই সীমাবদ্ধতাগুলো একসাথে করে ফেলবা, ঠিক আছে? এখানে এটা ছন্দ দিয়েছে, ছন্দ লাগে না আসলে, বুঝছো? ছন্দ দিয়েছে কিন্তু ছন্দ ছাড়া কিন্তু তুমি একটু বুঝতে পারলেই কিন্তু এই জিনিসটা ইজিলি মনে রাখা যায় যে কোন কোন চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, বুঝছো? বা সীমাবদ্ধতাগুলো কি কি, বুঝছো? একটু বুঝে বললে হয়ে যায়। আর কিছু কথা বলা আছে চার্জিত করার উপায় 3টি, ঠিক আছে? ঘর্ষণ, দেখো ঘর্ষণ মানে কি, দেখো তোমরা তো এটা আমরা তো ছোটবেলাতে এটা জানি। দেখো এই যে আমরা চুলের মধ্যে যখন আমরা চিরুনি নিয়ে মানে আমরা কি করি, স্পর্শ করি না বা ঘষা দিই, ঘর্ষণ করি, ঘর্ষণ করলে যখন কি হয় আমাদের চিরুনির মধ্যে চার্জ জমা হয়ে যায়, তখন এই চার্জ দিলে যখন আমরা কাগজের টুকরার কাছে জিনিসটা নেই তখন দেখা যায় যে এটা হচ্ছে আমাদের কি করে আকর্ষণ করে, এটা আমরা জানি। আরো দুইটা প্রক্রিয়া আছে, আবেশ আর একটা হলো পরিবহন। এটা একবার এক নজর দেখে রাখবা। তাহলে কি কি বললাম, স্থিরতরিতের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র মানে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের কথাবার্তাগুলা কি কি, তারপর হচ্ছে আমরা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাগুলা কি কি, এই জিনিসগুলো বললাম, ঠিক আছে? এগুলো ছিল প্রথম দিকের কথা, বুঝছো? আচ্ছা, তাহলে এবার আসো সামনের দিকে আগে আমরা দেখি দেখি তাহলে মোটামুটি প্রথম দিকের এই কথাবার্তাগুলা তুমি একসাথে পড়বা, ঠিক আছে? তো এইগুলা এরপর দেখি আমরা নেক্সট পেজে যাই, কি আছে নেক্সট পেজে যাই। এই যে আমাদের এই আমি যে কথাবার্তা বলছি এগুলো মোটামুটি আবার বলা আছে, দেখো তুমি দেখো, আমি একটু দেখাই, বইয়ের থেকে সরাসরি দেখাই। দেখো এই যে কুলম্বের সূত্র বলা আছে, এই শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? বলছিলাম না চার্জের উপর কিছু শর্ত আছে, কোন ধরনের চার্জ হইতে পারবে না, এই কথাগুলো এখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা লাইন বলা আছে, এই লাইনগুলো একটু দাগাই নিবা, বুঝছো? এই লাইনগুলো আসলে মূলত ইম্পর্টেন্ট। তো কুলম্বের সূত্র সরাসরি প্রয়োগ করে দুটি তড়িৎ আহত বিস্তৃত বস্তুর পারস্পরিক বল নির্ণয় করা যায় না, এটা একটু কারণ এই লাইনগুলো কেন পড়তে হবে ভালো করে, কারণ হচ্ছে হঠাৎ করে অনুশীলনীতে প্রশ্ন না দিয়া তোমার হচ্ছে মানে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, এই জন্য ভালো করে খেয়াল রাখবা, না এই নামটা ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, বিন্দু চার্জ কি, বিন্দু চার্জ হচ্ছে যে চার্জ বিন্দুর মতো খুবই ক্ষুদ্র হলে কি বলে, বিন্দু চার্জ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা চার্জ তোমরা পাইবা, সেটা হচ্ছে তোমরা পরক চার্জ, একটু পরে গিয়ে পাইবা পরক চার্জ, পরক চার্জ, ঠিক আছে? একটু পরে গিয়ে পাইবা, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বলছিলাম একটা সূত্র F = K * দেখো F = K * Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে? এই সূত্রটা যে বলছিলাম, এই যে কে নিয়ে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কে মানে কি ভাই, মানে হচ্ছে আমাদের কি, মানে হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম, ঠিক আছে? পরাবৈদ্যুতিক মাধ্যম বলা হয়, ঠিক আছে? তো কে = কি 1/4πε0 r, ঠিক আছে? 4πε0 r আমরা এটাই আসলে 99 তোমাদের শর্ট সিলেবাসে আসলে কিনা জানি না, কে এর মান আছে 9 × 10⁻⁹ একটা একক আছে, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে? এটার একক ছিল, ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, বুঝছো? তাহলে তো এই মানটা আসলে কোথায় কিভাবে আসছে, এই মানটা কিভাবে আসছে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে আর কি, এটা তোমরা ইন্টারনেটে পাইতেছো। সেটা হচ্ছে দেখো এই যে 1/4πε0 এই কথাটা মানে হচ্ছে কে, ঠিক আছে? তাহলে দেখো কে = কি, এটা আর এই যে বললাম 1/4π, পাইয়ের মান তোমরা জানো, কিন্তু এপসাইলনের মানটা তোমরা একটু মনে রাখতে হবে, এপসাইলনের মানটা নতুন মনে রাখতে হবে, এই নতুন মানটা মনে রাখতে হবে, ঠিক আছে? 8.854 × 10⁻12 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? আর 1/4πε0 এই মানটা হইছে এটা, ঠিক আছে? এই দুইটা মান একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। তবে অনুশীলনী এমসিকিউ তে গিয়ে তুমি একটা এমসিকিউ পাইতে পারো, সেই এমসিকিউ হচ্ছে এরকম, আমি আসলে বুঝিনি এটা কেমন কিভাবে দিছে এই জিনিসটা, এই যে 1/4πε0 আর বলছো না, সেখানে 1/ε0 আছে না, 1/ε0 এর মানটা হচ্ছে যে মানটা পাওয়া যাবে, এই মানটা মুখস্থ করলে অনুশীলনী এমসিকিউ তে পাইবা। এটা পাইবা কোথায়, অনুশীলনী এমসিকিউ তে পাইবা, অনুশীলনী, ঠিক আছে?
অনুসরণী অথবা সারসংক্ষেপে পাইবা, অনুসরণী এমসিকিউ মধ্যে পাইবা, সেখান থেকে মানটা মুখস্থ করে নেবে। এই মানটা আসলে কি? মানটা হচ্ছে 1 কলম চার্জ থেকে নির্গত বলরেখার সংখ্যা, ঠিক আছে? এটা নাকি এই মানটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা বলতে গেল, সমস্যা নেই। এই কে কিন্তু আরো অনেকগুলো পরিচয় আছে, বুঝছো? কে কিন্তু অনেকভাবে প্রকাশ করা যায়। আমি একবার লিখে দিই, দেখি আমার যতটা মনে থাকে পরে আমি লিখে দিই। কে কিন্তু অনেকগুলো সূত্র আছে কে এর। দেখো তোমরা একসাথে লিখে দিবা। কে ইকুয়াল টু, দেখো বলা হয় যে এপসাইলন বাই এপসাইলন নট, নাকি একটু দেখো, ঠিক আছে? এপসাইলন নট বাই এপসাইলন নট কোনটা জানে? ধরো কি বলে এটাকে, এপসাইলন বাই এপসাইলন নট, আর হচ্ছে এফ নট বাই এফ, ঠিক আছে? এটা আপেক্ষিক বেদনযোগ্যতা বলা হয়। এটা কি বলা হয়? আপেক্ষিক বেদনযোগ্যতা বলা হয়। আপেক্ষিক ভেদনযোগ্যতা। এই এপসাইলন মানে কিন্তু ভেদনযোগ্যতা, বুঝছো? মাধ্যমের ভেদনযোগ্যতা, ভেদনযোগ্যতা। যেহেতু দুইটা জিনিস তুলনা করছে, যেন আপেক্ষিক কথাটা চলে আসছে আর কি, বুঝছো? এই কথাগুলো একটু খেয়াল রাখতে পারো, বুঝছো? আচ্ছা, তাহলে পরে গিয়েও পাইবা এই কথাগুলা। তো দেখো আমরা নেক্সট পেজে যাই, দেখি কি আছে। নেক্সট পেজে যাই। আচ্ছা দেখি, পেজ আমরা পাল্টাই। দেখো এরপরে কি আছে, চার্জের একক কি? আচ্ছা এই চার্জের একক কি বলতো? তোমরা আমাকে বলতে পারবা চার্জের বৃহত্তম একক কি? দেখি কেউ কমেন্ট করো তো, পারলে দেখি, আমি এই ফাঁকে দিয়ে একটু পড়াই। চার্জের বৃহত্তম একক কি? কেমিস্ট্রিতে আছে। চার্জের বৃহত্তম একক কি? দেখি পারো, দেখি কেউ পারলে একটু কমেন্ট করো দেখি তো, চার্জের বৃহত্তম একক কি? পারলে কমেন্ট করো তো। দেখো লিখলাম চার্জ। চার্জ মানে কি? চার্জ কথাটা না বললে অনেক সময় বিদ্যুৎ বলতে পারে, বিদ্যুৎ। অনেক বিদ্যুৎ না বললে বলতে পারে তড়িৎ, ঠিক আছে? এই তিনটা কথা একসাথে বলতে পারে, চার্জ, বিদ্যুৎ বা তড়িৎ। দেখো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ কিন্তু এক না, না পারো নাই। চার্জের বৃহত্তম একক কুলম না, আমি বলতেছি, এটা ভুল করো না, ঠিক আছে? নেক্সট টাইম ভুল করো না আর কি, সোজা প্রশ্ন, মেডিকেল পড়তে পড়তে চলে আসতে পারে, ঠিক আছে? তো দেখো আমি বলি, দেখো অনেক সময় এই চার্জ কথাটার পরিবর্তে কি কি কথায় ব্যবহার করতে পারে? বিদ্যুৎ অথবা তড়িৎ। তাহলে আমরা নর্মালি জানি কি চার্জের একক হচ্ছে কুলম, এটা নর্মালি জানি। ফ্যারাডে, ইয়েস পারছো, ঠিক আছে পারছো। হ্যাঁ তাহলে দেখো যদি বলে চার্জের একক কি, তাহলে বলবো কুলম। কিন্তু যদি চার্জের ক্ষুদ্রতম একক কি, দেখো দুইটা প্রশ্ন করতে পারে। চার্জের ক্ষুদ্রতম একক একটা, চার্জের বৃহত্তম একক। চার্জের ক্ষুদ্রতম একক একটা, বৃহত্তম একক। চার্জের ক্ষুদ্রতম একক হচ্ছে আসলে কুলম, বুঝছো? এটা হচ্ছে কুলম। কোথায় চলে গেল? হ্যাঁ তাহলে কুলম, ঠিক আছে? আর বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে, ঠিক আছে? একটা সতর্কতা আছে এই জায়গার মধ্যে, সতর্কতা হইলো ফ্যারাড আর ফ্যারাডে কিন্তু এক না, ঠিক আছে? এটা কিন্তু ফ্যারাডে, ডয়কার ডে, আর ফ্যারাড কিন্তু এক না। তাহলে ফ্যারাড আসলে কি? ফ্যারাড, ফ্যারাড কি বলতো? ধারকত্ব নামে একটা টপিক পাবে একটু পরে, ঠিক আছে? ধারকত্ব একক হইলো ফ্যারাড, ধারকত্ব, ঠিক আছে? এই জিনিসটা, তাহলে ধারকত্ব একক হচ্ছে ফ্যারাড, আর চার্জের বৃহত্তম হচ্ছে ফ্যারাডে, ভুল করো না কিন্তু, ঠিক আছে? তখন যদি জিজ্ঞাসা করি তাহলে এক ফ্যারাডে কত, এটা একটু পড়ে ফেলো, খুবই কমন একটা এমসিকিউ। এক ফ্যারাডে হচ্ছে 96,500। যদি 96,500 বলে, 96,500 কুলম, ঠিক আছে? তাহলে যদি বলে এক ফ্যারাডে কত, তুমি বলবে এক ফ্যারাডে ইকুয়াল টু 96,500 কুলম, ঠিক আছে? তবে 96,500 কুলম এটা কিন্তু প্রায়, ঠিক আছে? তাহলে এক্সাক্ট মানটা কত? এক্সাক্ট আসল মানটা কত? আসল মানটা হচ্ছে 96,473, ঠিক আছে? এটা কেমিস্ট্রিতে গিয়ে মূলত পাইবা, বুঝছো? তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। বৃহত্তম একক কি, চার্জের একক কি। তাহলে যদি বলে বিদ্যুতের একক কি, তাহলে কি বলবা বলো তো? বিদ্যুতের একক, দেখি পারলে কেউ কমেন্ট করো। যদি বলে বিদ্যুতের একক কি, বিদ্যুতের একক বা তড়িতের একক কি? যদি তড়িতের একক জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা এটা হচ্ছে কুলম, ঠিক আছে? যদি বলে তড়িৎ প্রবাহের একক কি, তাহলে প্রবাহ কথাটা লাগাই দিলে কিন্তু লাগাবে হচ্ছে এম্পিয়ার, বুঝছো? তাহলে এই সহজ ছুটি ভুল করো না। তাহলে যদি বলে প্রবাহের একক কি, প্রবাহ কথাটা অ্যাড করে দিলে তুমি বলবো এটা হচ্ছে এম্পিয়ার। প্রবাহ কথাটা অ্যাড করে দিলে এটা এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কারেন্ট হয়ে যাবে, বিদ্যুৎ প্রবাহ হয়ে যাবে, বুঝছো? চার্জ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ সব একই কথা। এটা লাগালে আনসার হয়ে যাবে এম্পিয়ার। এম্পিয়ারে আমরা এই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এই সহজ জিনিসটা আশা করি তোমরা পারবা। আচ্ছা তাহলে এখানে একটা কথা দেখি, তাহলে এখানে কি আছে আর সহজ সহজ কথাগুলো আর কি আছে দেখো। হ্যাঁ ক্ষেত্র তত্ত্ব, এটা হলো ফিল্ড থিওরি। ফিল্ড থিওরি আবিষ্কার করছে কি? ফ্যারাডে। ফিল্ড থিওরি ফ্যারাডে, মনে রাখবা কি? ফিল্ড থিওরি হচ্ছে ফ্যারাডে, ফিল্ড থিওরি ফ্যারাডে, ঠিক আছে? আরেকটা জিনিস আবিষ্কার, বল রেখা। বল রেখা আবিষ্কার করছে কে? শুধু ফ্যারাডে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইগুলো এখানের কথাবার্তা আশা করি পারবা, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা হাতে করা যায়। যে ম্যাথগুলো হাতে করা যায় সেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা হিসাব করো যে একটা ম্যাথ আছে, ঠিক আছে? তো বলছে দেখো আমি এটা সহজে বুঝাই দিই, শুধু আছে ম্যাথটা, ঠিক আছে? তো একটু ওই সাইডে নিয়ে বুঝাই দিই। দেখো দেখো বইয়ের ম্যাথ কিন্তু করতে হবে, বুঝছো? বইয়ের ম্যাথ করতে হবে। তাহলে দেখো এখানে বলছে যে 16 বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে রাখতে, 16 বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র প্রয়োজন? তাহলে দেখো আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল সম্পর্কে কি জানি? F ইকুয়াল টু, আমরা জানি কি? সরি আমি একটু লিখি, দেখো সুদা প্রশ্ন, এটা হচ্ছে
F ইকুয়াল টু আমরা জানি EQ, আর অভিকর্ষীয় বল W ইকুয়াল টু জানি mg। ঠিক আছে, যেটা বলছে স্থির রাখতে, দেখো স্থির রাখতে মানে হচ্ছে সাম্যাবস্থায় রাখতে। সাম্যাবস্থায় রাখতে মানে কি, একজন কম বেশি হইতে পারবে না। ঠিক আছে, কম বেশি হইতে পারবে না। তাহলে EQ ইকুয়াল টু mg দিব। EQ ইকুয়াল টু mg যখন দিবা তখন দেখো EQ ইকুয়াল টু mg যখন দিবা তখন এখানে কি করতে হবে, যখন মানগুলো বসাবে তখন দেখবে যে এই মানটা সহজ চলে আসতেছে। বুঝছো, এখানে ইকুয়েশনটা সোজা আছে, এই যে কাটাকাটি করে দিলে চলে আসে। বুঝছো, আর এই যে 9.8 আছে, 2 আছে, 9.8 98 চিন্তা করো, 98 দোকানে 96, 196 যদি তুমি দশমিক পিছিয়ে দাও তাহলে এই মানটা চলে আসে। ঠিক আছে, না পারলে আমরা পরে বলবো, এটা সোজা আছে ম্যাথটা। এরপর দেখি কি আছে। আচ্ছা, এরপর দেখি কি আছে, আমাদের পরের পেজে চলে যাই। দেখো এই মেথগুলো করতে হবে না, কাটা দিয়ে দিতে পারো, একাডেমিকে করবা কিন্তু এডমিশনে এই মেথগুলো লাগবে না। এরপরের পেজে কি আছে দেখি। আচ্ছা, এরপর চার্জের কোয়ান্টায়ন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন, ঠিক আছে, এই ম্যাথটা আমাদের, এই কথাটা আমরা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট। চার্জের কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন মানে হচ্ছে কি পরিমাণ চার্জ থাকা সম্ভব। ঠিক আছে, তাহলে চার্জের কোয়ান্টায়ন কি, কি পরিমাণ একটা বস্তুতে কি পরিমাণ চার্জ থাকা সম্ভব। দেখো কি পরিমাণ চার্জ থাকা সম্ভব, কি পরিমাণ চার্জ থাকা সম্ভব, চার্জ থাকা সম্ভব, একটা বস্তুতে কি পরিমাণ চার্জ থাকা সম্ভব, এটা হচ্ছে কি আমাদের চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, তো কি পরিমাণ চার্জ থাকা সম্ভব, তো প্রকৃতিতে সবচেয়ে লিস্ট বা কম, সবচেয়ে কম মানটা কত বলতো, মিনিমাম চার্জটা কত, মিনিমাম চার্জ, সবচেয়ে মিনিমাম চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হলো কি সবচেয়ে মিনিমাম চার্জ, সবচেয়ে কম চার্জ। তাহলে যদি বলো এই পৃথিবীতে সবচেয়ে ছোট চার্জ কোনটা, আনসার হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা বুঝবা। এরপরে বলো তাহলে এরপরে আর কত থাকতে পারে, প্রশ্ন হলো এরপরে কত থাকতে পারে। তো বলছে যে এরপরে যেসব চার্জ থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক, অর্থাৎ এভাবে বলা হয় কিউ ইকুয়াল টু এনই, কিউ ইকুয়াল টু এনই বলা হয়। ঠিক আছে, কিউ ইকুয়াল টু এনই বলা হয়, কিউ ইকুয়াল টু এনই। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এন মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এবার বলতো পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা কি তুমি চিনো, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, শূন্যের উপরে এবং নিচে সকল অখণ্ড সংখ্যা। ঠিক আছে, 1 -1 মাইনাস সবগুলো হইতে পারে। ঠিক আছে, তারপর 0 1 2 -1 -2 সবগুলো হইতে পারে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার এবার দেখো একটা প্রশ্ন, দেখো তুমি এবার যদি আমি তুমি জিজ্ঞেস করি কোনটি সম্ভব, এক নম্বরে একটা ক নম্বরে অপশন দিলাম যে ধরো কোন চার্জার সম্ভব, 1.5e, আর একটা মনে করো দিলাম যে 2e, কোনটা সম্ভব। তুমি বলবা ভাই দেখেন এখানে ইলেকট্রন, ই মানে তো ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তো দেখেন এখানে 1.5 আছে, এখানে 2 আছে। ঠিক আছে, তাহলে কোনটা সম্ভব, আপনারা বলে দিয়েছেন যে পূর্ণ সংখ্যা হইতে হবে পাশে, পূর্ণ সংখ্যা কোনটা 1.5 আর 2 এর মধ্যে, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা সম্ভব। ঠিক আছে, এইভাবে তোমরা ক্লাস নোট পাই যাবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটা হবে কি আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে আশা করি এভাবে যদি দেয় তোমরা এটা পারবা যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তুমি দেখবে যে আচ্ছা পূর্ণ সংখ্যা আছে কিনা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হলে বুঝবা কি এটা হচ্ছে আমাদের মানে কোয়ান্টাম মানছে। বুঝছো, কোয়ান্টাম মানছে। আরো কয়ভাবে এই প্রশ্নটা আসতে পারে, আরেকটা টাইপ দেখো, আরেকটা টাইপ দেখো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে। তাহলে এইভাবে আসলে বুঝতে যাবে যে এটা পূর্ণ সংখ্যা আছে না নাই। আরেকটা টাইপ প্রশ্ন আসতে পারে, একটা টাইপের প্রশ্ন হলো দেখো এই যে আমাদের ইলেকট্রনের চার্জটা কত বলতো, ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19। ঠিক আছে, তাহলে বলতো এটার সাথে এক গুণ দেই, এক গুণ দিলে কি হইতেছে, দেখো এই সংখ্যাটা নিয়ে আমরা চিন্তা করবো না, মানে 10⁻⁻19 নিয়ে চিন্তা করবো না। ঠিক আছে, আমরা চিন্তা করবো হচ্ছে এই পার্টটা নিয়ে। দেখো তাহলে দেখো 1. তাহলে কত হইতে পারে দেখো তো, 10⁻⁻19 এর সাথে 10⁻⁻19 এর সাথে 1 যদি গুণ দেই তাহলে কত হইতে পারে দেখো তো, তাহলে হইতে পারে 1.6 ইনটু সামথিং। ঠিক না, আবার যদি 2 গুণ দেই, মনে করো এটার সাথে আমি 2 গুণ দিলাম, একটু বোঝার চেষ্টা করো, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, না বুঝলে কিন্তু শেষ। যদি 2 গুণ দিই, 2 গুণ দিলে কি হইতে পারে বলতো, 3.2 ইনটু 10⁻⁻19। যদি 3 গুণ দিই এর সাথে 3 গুণ দিই তাহলে কি হতে পারে বলতো, 4.8 ইনটু 10⁻⁻19। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি সম্ভব। একটা হলো এটা তো সম্ভব আমরা জানি, 1.6 10⁻19 যেটা সম্ভব জানি। আরো কি সম্ভব হইতে পারে দেখো, খেয়াল করে এই সংখ্যাগুলো সম্ভব হইতে পারে, এই সংখ্যাগুলো সম্ভব হইতে পারে, মানে 3.2। দেখছো, আগে যে একটা টাইপ দেখেছে এটার মধ্যে কি দিছে, জাস্ট ইলেকট্রনের চার্জ বসায় নাই, জাস্ট 1 2 3 পাশে বসাইছে, কিন্তু এর মধ্যে গুণ দিয়ে কিন্তু দেখাইতে পারে প্রশ্নটার মধ্যে। বুঝছো, তাহলে এই টাইপে এইভাবে কিন্তু এই প্রশ্নের টাইপটা কিন্তু এভাবেও আসতে পারে। বুঝছো, এটা কিন্তু বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তাহলে দেখো কি বলছি, একটা বলছে যে সরাসরি সংখ্যা দিলাম, আর একটা সরাসরি সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। তাহলে 1 ইনটু ইলেকট্রনের চার্জ, 2 ইনটু ইলেকট্রনের চার্জ, 3 ইনটু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা গুণ করলে যেটা আসে সেটা কিন্তু হইতে পারে। ঠিক আছে, তো অনেকে এটা ভুল করবে ভেবে যে ভাই দেখেন এখানে 4.8 আছে, 4.8 আছে, এটা তো পূর্ণ সংখ্যা না, তাহলে এটা মনে হইতো না, কিন্তু এটা কিন্তু আসলে হইব। বুঝছো, তাহলে কোনটা হবে না, অন্যগুলা যেমন 3.2 তোমার যদি বলতো 3.8, এটা হবে কিনা, না হবে না, কারণ এটা
ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক হইতেছে না, বুঝছো? তাহলে আর কোনটা হয় দেখো, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে আমি তোমার এবার যদি আমি একটা প্রশ্ন করি, দেখো তো এই যে প্রশ্ন করি, দেখো তো 6.4 ইন্টু 10⁻⁻19 এটা হবে কিনা বলো তো? 6.4 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা কি সম্ভব কিনা? কোন একটা বস্তুতে এই চার্জটা থাকা সম্ভব কিনা? তোমরা যারা মানে ক্লাসটা করতেছো তারা বলো তো একটু, 6 এই যে এই প্রশ্ন এটা হবে কিনা, এটা সম্ভব কিনা বলো তো? কোন একটা বস্তুতে এই চার্জটা থাকা সম্ভব কিনা? 6.4 ইন্টু 10⁻⁻19 এটা হতে পারে কিনা? কোন একটা বস্তুতে এই চার্জটা থাকতে পারে কিনা? দেখি যে তোমরা এটা বলতে পারো কিনা। না পারলে আমি বলে দেবো, সমস্যা নেই। চিন্তা করো, 6.4 ইন্টু 10⁻19, হ্যাঁ বলছে সম্ভব, একজন বলছে সম্ভব। দেখি আর কেউ, দেখি চেষ্টা করো। আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি, হ্যাঁ সম্ভব বলছে। দেখ কেন সম্ভব বলো তো, দেখো তো একবারে সোজা জিনিসটা। দেখো 1.6 এর সাথে যখন 1 গুণ করছিলে কত 1.6, এর সাথে যখন 2 গুণ করছিলে কত 3.2, যখন 3 গুণ করবা কত 348 না, মানে 4.8 হইব। যখন 4 গুণ করবা 60 কত 64 না, 6.4 কিন্তু সম্ভব, ঠিক আছে? এর এর মাঝে যত রকম আছে কোনো কিছুটা সম্ভব না, ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার, বুঝছো? তার আশা করি এই দিলে আর তোমার ঝামেলা করতে পারবে না, এই দুটো টাইপ দিয়ে তোমার সর্বোচ্চ প্রশ্ন দিতে পারে, বুঝছো? তো একটু বুঝে বুঝে পড়লে পড়াগুলো সোজা আর কি, বেশি দিন মনে থাকে, পরীক্ষায় ভুল হয় কম। এই জন্য ফিজিক্স তো অনেকে মনে করে ফিজিক্স বই শর্টকাট, জাগানো লাইন ফলো হয়ে যায়, বুঝছো? অনুশীলন ফলো হয়ে যায়, কিন্তু একটু ভিতরে জিনিসগুলো যদি একটু ভালো করে বুঝে পড়ো তাহলে দেখা গেছে দীর্ঘদিন মনে থাকবে, বুঝছো? এই জন্য বেশি বুঝে পড়া খুবই ইম্পর্টেন্ট। আমি বুঝে পড়ছিলাম, এই জন্য আমার চাপ কমে গেছিল, বুঝছো? রিভিশন কম দিলেও আমি মনে থাকতো। আচ্ছা, চার্জের সংরক্ষণশীলতা মানে কি? তুমি তো আরো সংরক্ষণশীলতা পড়ছো, ভরবেগের সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা, আরো তো সংরক্ষণশীলতা পড়ছো, ঠিক আছে? চার্জের এই কথাগুলো আসলে সংরক্ষণ কথাটা মানে কি? সংরক্ষণ কথা মানে হচ্ছে আগে জানা ছিল পরে এমনি, ঠিক আছে? অনেক সময় একটা কথা তোমরা দেখবা শুনবা, এটা হচ্ছে সংরক্ষণশীল ফ্যামিলি। এই কথা মানে হচ্ছে তারা হচ্ছে নিয়মকানুন নিয়ে কঠিন, মানে হচ্ছে তারা কঠোর, মানে তারা যেটা মানেই, বুঝছো? মানে ব্যতিক্রম কিছু করবে না, বুঝছো? এটাই এটা। চার্জের সংরক্ষণশীলতা মানে হচ্ছে চার্জ সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না, ঠিক আছে? চার্জ জাস্ট একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তর হবে, এটা নাকি চার্জের সংরক্ষণশীলতা, বুঝছো? তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সরাসরি বইয়ের লাইন এটা পারতে হবে, ঠিক আছে? আমি লাইনটা একটু করে শুনাই। সেটা হচ্ছে, একটি কাচদণ্ডকে রেশমি কাপড় দ্বারা ঘর্ষণ করলে, ঠিক আছে? একটা কাজ মনে করা আছে, একটা রেশমি কাপড় মনে করা আছে, তাহলে কাচদণ্ড নাকি ধনাত্মক হবে, কাচদণ্ড কি হবে? ধনাত্মক হবে। আর রেশমি কাপড় হয়ে যাবে হচ্ছে আমাদের ঋণাত্মক, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে যে কোনটা ধনাত্মক হবে কোনটা ঋণাত্মক হবে, ঠিক আছে? তো এটাও খুবই মজার প্রশ্ন। কেন মজার প্রশ্ন জানো? কারণ হচ্ছে এটা তোমার প্রশ্নের মধ্যে আনসার আছে। তুমি বলতে পারো ভাই প্রশ্নের মধ্যে আবার কেমন আনসার আছে? দেখো তুমি দেখো, র ফর রেশমি কাপড়, র ফর ঋণাত্মক, এমনি বলবা ঋণাত্মক, র ফর ঋণাত্মক। তো ঋণাত্মক কথা মানে কি? নেগেটিভ না? তাহলে ধনাত্মক হবে কোনটা? কাচদণ্ড। তাহলে এটা একটু ভালো করে খেয়াল রাখবা, সরাসরি যেহেতু বইয়ের লাইন, যে যদি আমি কাচদণ্ড এবং রেশমি কাপড় দুটা ঘষাঘষি করি তাহলে কোনটা প্লাস হইব কোনটা মাইনাস হইব? তুমি মনে রাখবা যে র ফর ঋণাত্মক, তাহলে কি হবে? রেশমি কাপড় হবে ঋণাত্মক, শেষ, ঠিক আছে? আচ্ছা, আর বাকি কথা তুমি রিং করে বুঝবা যে এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট কোনো পড়া নেই, বুঝছো? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমরা চার্জের কোয়ান্টায়ন, চার্জের সংরক্ষণশীলতা নিয়ে পড়াশোনা করছি। বইয়ের লাইন বাইলে আমরা সবকিছু পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমার বইয়ের পড়া এখানেই হয়ে যায়। আর পাশাপাশি অনেক জিনিস গুছাই দেওয়ার জন্য আমরা পাশে দিয়ে লিখে দিব আর কোনো কিছু। দেখেন তড়িৎ বল আছে, দেখো আমরা অনেক 4 ধরনের বলের কথা পড়ছি, মনে পড়ে? নিউটনের বলবিদ্যা 4 ধরনের বলের কথা পড়ছি আমরা, মহাকর্ষীয় বলের কথা পড়ছি, তড়িৎ বলের কথা পড়ছি, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখানে একটা টাইপ কি? তড়িৎ বল বা স্থির তড়িৎ বল, ঠিক আছে? তো এটা এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে F = QE, F = QE বা ই কিউ বলি আমরা ওই সময়, ঠিক আছে? তো এটা একক কি? এটা একক তোমরা সূত্রটা মনে রাখতে পারলে একক মাত্রা বসাইলে দেখবা চলে আসতেছে, ঠিক আছে? এখানে একটা কথা চলে আসে যে পরক চার্জ। পরক চার্জ মানে কি? একটু পরেই পরক চার্জের পরিচয় আমাদের কাছে আছে। পরক চার্জ মানে হচ্ছে অতি ক্ষুদ্র মানের চার্জ। দেখো আমি 2 রকমের চার্জের কথা কিন্তু পড়ছি, একটা হলো বিন্দু চার্জ, একটা হচ্ছে পরক চার্জ। দেখো পরক চার্জের পরিচয় একটু পরেই আছে আমাদের বইয়ে। এই পরক চার্জ দেখো এখানে যে এটা আছে সেটা হচ্ছে আমাদের এখন যেটা আছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনা, ঠিক আছে? স্থির তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনা। তোমার নিশ্চয়ই মনে আছে যে নিউটনের বলবিদ্যা পড়ে আসছো যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক না? সবচেয়ে দুর্বল বল 4টা বলের মধ্যে, 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। এটা তোমরা অবশ্যই পড়ে আসছো, ঠিক আছে? তো এখানে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের পার্থক্য দেখাইছি, যেহেতু আমাদের দুইটা সূত্রের মধ্যে মিল আছে, ঠিক না? মিল আছে। তো দেখো প্রথমত যে আলোচনা করছো সাদৃশ্য কি কি, ঠিক আছে? তো সূত্রটা একটু খেয়াল করো, সূত্রটা খেয়াল করলে মনে থাকবে, দেখবা শুধু এই জিনিসটা আমি তোমার একবার দেখাই দিই, একবার দেখলে বুঝবে। একটা হলো কি স্থির তড়িৎ বল, মানে তড়িৎ বল বলতে পারি আমরা, তড়িৎ, ঠিক আছে? আরেকটা হলো কি মহাকর্ষ বল,
একটু কষ্ট করে করো, একবার পড়বা কষ্ট করে। আমার কথা হচ্ছে যে আমি বারবার পড়বো না, একবার পড়বো ভালো করে, এটা যাতে আমার একবার লং লাস্টিং কাজে লাগে, বুঝছো? আমি আমি বেশি পড়ার মধ্যে মানে বিশ্বাসী না, আমি কথা হচ্ছে যে ভালো করে পড়া বিশ্বাসী, বুঝছো? এই জন্য টাইম দিয়ে হোক। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু তুমি অ্যাডমিশনে গিয়ে আবার পড়বা, আবার গিয়ে রিভিশন দিতে হবে, আবার পরীক্ষা দিবা। এই জন্য একবার পড়ো ভালো করে, যাতে একবারে পরের বার পড়ার সময় যাতে একবার সবকিছু ইজি লাগে, বুঝছো? এই জন্য সময় নিয়ে টেনশন করবা না, প্রথমবার পড়ার সময় নিয়ে টেনশন করবা না, প্রথমবার ভালো করে পড়বা সবসময়। এটা একটা সাজেশন আমার পক্ষ থেকে। তাহলে দেখো দুইটা কোনো বলের কথা আছে। দেখো তড়িৎ বল বা কুলম্ব বল যেটা বলে, এটা আসলে তড়িৎ বল, বুঝছো? তাহলে F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এটা সূত্রটা হলো F ইকুয়াল টু F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে খেয়াল করো তো দুইটার মধ্যে কি কি মিল আছে। দেখো দুইটার মধ্যেই দেখো আমাদের এই জিনিসটা মিল আছে। দেখো এই যে দূরত্বের বর্গের সমানুপাতিক, এই জিনিসটা মিল আছে, দেখছো? তাহলে দেখো আমরা যদি বলি যে দূরত্বের বর্গের মিল আছে, এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই কথাটা মিল আছেই, ঠিক না? আচ্ছা, দুটি বলই সংরক্ষণশীল বল, অর্থাৎ এই বল দ্বারা দুটি কৃত কাজ পথের উপর নির্ভরশীল নয়। এখন সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল কাজ, এই কথাগুলো তুমি পাইবা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের মধ্যে, যদি ভুল না করি। কাজ শক্তি ক্ষমতা একটা অধ্যায় আছে না, সেখানে সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল কাজ, সংরক্ষণশীল কাজ বা বল, এই জিনিসগুলো পার্থক্য আছে, বুঝছো? সবার লাস্টে দিয়ে ওখান থেকে একটু পড়ে নিও, তাহলে ভালো করে বুঝবা। বলছে দুটি বলে কি শূন্যস্থানে কাজ করে, দুটি বলে কি শূন্যস্থানে করে, সহর সাদৃশ্য সহর শূন্যস্থানে, এটা মনে রাখতে পারো। দুটি বলে কেন্দ্রীয় বল, মানে কেন্দ্র দিয়ে ক্রিয়া করে, ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু মিল আছে, মিল নাই কি এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছে স্থিতিবিদ বল সবচেয়ে বেশি মহাকর্ষ বল দিকে শক্তিশালী, এমন কথা হচ্ছে কত গুণ শক্তিশালী, এটা একটু নোট করবো বইয়ের মধ্যে। 10 নয়, 3 তারিখা নয়, ঠিক আছে? 10 39 গুণ কি শক্তিশালী, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে আবার ধর্ম অনুযায়ী এটা হচ্ছে সবসময় আকর্ষণ ধর্মী। দেখো খেয়াল করে দেখো আমাদের যে কোলম্বো বলটা, এটা কিন্তু মানে চার্জ কি প্লাস অথবা মাইনাস, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আকর্ষণ ধর্মী হতে পারে, বিকর্ষণ ধর্মী হতে পারে। কিন্তু মহাকর্ষ বল কিন্তু এই যে ভরের উপর কাজ করে, ভর কি কখনো ঋণাত্মক হইতে পারে? ভর তো -2 কেজি হইতে পারে না, এই জন্য এটা সবসময় আকর্ষণ ধর্মী, ঠিক আছে? সবসময় আকর্ষণ ধর্মী। আচ্ছা, তোমাদের মাথায় একটা প্রশ্ন ঢুকাই দিয়ে আমি, বুঝছো? তোমরা এই প্রশ্নটাও তোমার খেয়াল করো না, প্রশ্নটা দিয়ে প্রশ্নটা তোমরা চিন্তা করবা। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমরা সবসময় বলি যে মহাকর্ষ বল আছে, এই বল আছে, মহাকর্ষ বল আকর্ষণ করে, মহাবিশ্বের প্রতিটি বস্তু একটা বস্তুর আকর্ষণ করে মানে আকর্ষণ নাই করে। আচ্ছা, আকর্ষণ করা মানে একটা বস্তু আরেকটা বস্তু দিকে চলে আসবে। ধরো তুমি আর তোমার আম্মু আছো, হ্যাঁ, ধরো বিছানার উপর তুমি আর তোমার আম্মু আছো, তুমি আর তোমার আম্মু তো মহাকর্ষ মানে মহাবিশ্বের দুটা বস্তু, তো তুমি আর তোমার আম্মুর মধ্যে না আকর্ষণ থাকার কথা। আর আকর্ষণ থাকলে না তুমি আর তোমার আম্মুর দিকে চলে আসার কথা। একটা চুম্বকের মতো, চুম্বক যেমন আকর্ষণ করে একটা দিকে একটা চলে আসে, তাহলে আকর্ষণ বল আসলে কই, ঠিক আছে না? কই, প্রশ্নটা কই? অথবা ধরো তুমি টেবিলের মধ্যে বসে আছো, তোমার সামনে তোমার বই আছে আর তুমি আছো, তোমরা দুজন তো মহাবিশ্বের দুটা বস্তু, তো তোমার মধ্যে আকর্ষণ কই? আকর্ষণ থাকলে তো তোমাদের একটা দিকে চলে আসার কথা, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটা নিয়ে চিন্তা করবা, আনসার কি হইতে পারে চিন্তা করবা, ঠিক আছে? এরকম আরো অনেক প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এটা একটা আমাদের পড়ার বাইরে টপিক, তাহলে এটা বলবো আর কি, ঠিক আছে? তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট পাঠ্যক্রম, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্থির তড়িৎ বল বা কুলম্ব বল মাধ্যমের উপর ডিপেন্ড করে, এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে না? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? এটা ভাবতে হবে। তাহলে সূত্র খেয়াল করবা, সূত্র থেকে খেয়াল করে বলবা। দেখো সূত্রের মধ্যে আসলে কথাগুলোর উত্তর দেওয়া আছে। দেখো এই যে কে, এটা কি পরাবৈদ্যুতিক মাধ্যম না? পরাবৈদ্যুতিক মাধ্যম হলে মাধ্যমের উপর ডিপেন্ড করে এটা। আর জি কিন্তু রে বলে কি সার্বজনীন ধ্রুবক, এটা বলে কি? এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম, এটা সার্বজনীন মাধ্যম বা সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন মানে কি সব জায়গায় খাটে, অর্থাৎ কোন মাধ্যমের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। এখানে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে কে এর একক কি, এই যে কে এর একক কি, আর এখানে জি এর একক কি, ঠিক আছে? একটা মজার জিনিস শিখাই দিয়ে যারা লাইভে আসো, ঠিক আছে? এই যে আমাদের জি এর একক, জি এর মাত্রাটা মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করে, জি এর মাত্রা একক পারলে মাত্রা পারবা, ঠিক আছে? জাস্ট ওটা খেয়াল রাখে চলবো। দেখো আমি একটা টেকনিক শিখাই দিই, জি এর মাত্রা কত, জি এর মাত্রা নির্ণয়ের টেকনিক, ঠিক আছে? বিভিন্ন প্রশ্ন মধ্যে দিয়ে দেয়। সবাই দেখবা যে সবাই বাই করতে করতে তুমি দেখবে 2 সেকেন্ডে বাই করে ফেলছো, বুঝছো? সবার লাগবে 2 মিনিট, তোমার লাগবে 2 সেকেন্ড। টেকনিক শিখাই। তাহলে জি এর মাত্রা নির্ণয়ের টেকনিক, ঠিক আছে? তো দেখো আমরা জানি মাত্রা যখন নির্ণয় করি তখন 3টা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে এম, একটা এল, একটা হলো টি, ঠিক নেই? আচ্ছা, ঠিক। তাহলে এবার বলো একটা ঘটনা চিন্তা করো, একটা ঘটনাটা হলো, ধরো একটা দুর্ঘটনার মধ্যে একজনের মা মারা গেল। মা কয়জন থাকে সাধারণত? একজন। তাহলে দেখো এটা কি খারাপ ঘটনা না? এই মারা গেল মাইনাস কয়জন মারা গেল? একজন। তাহলে
মা মারা গেল, ঠিক আছে? মা মারা যাওয়ার পর সে অসহায় না? যদি অসহায় হয়ে থাকে, যদি অসহায় হয়ে যায়, তাহলে কিন্তু দেখো তো সবাই কি করবো, তার 2 গেলে 2টা থাপ্পড় দিব, ঠিক আছে? সবাই অসহায় পেয়ে কি করতেছে, 2 গেলে 2টা থাপ্পড়, এটাও তো খারাপ জিনিস। তাহলে -2 টি ফর থাপ্পড় মনে রাখবা, টি ফর থাপ্পড় কয় গেলে 2 গেলে। এই থাপ্পড় দেওয়াটা কি ভালো জিনিস না খারাপ জিনিস, এর জন্য মাইনাস দিলাম, ঠিক আছে? এটা দীক্ষা তোমার আমার মতো মহানুভব মানুষজন তারা 3টা লজেন্স কিনে দিলাম। কয়টা লজেন্স? 3টা লজেন্স। এই এটা তো ভালো জিনিস, তাহলে 3। দেখছো কত সহজ? এই যে এটা হচ্ছে আমার জি এর মাত্রা, বুঝছো? তাহলে আবার আমি লিখে দেখাই, দেখো আমরা তার মানে জানি এম এল টি থাকে, ঠিক আছে? এম এল টি যদি থাকে, দেখো একটা দুর্ঘটনার মধ্যে চিন্তা করো যে কারণ মা মারা গেল, মা তো সাধারণত একজন থাকে, তো এটা মাইনাস হইলো কয়জন? একজন। এটা দীক্ষা অসহায় পাইয়া মানুষজন তার কি 2 গেলে 2টা থাপ্পড় দিতেছে, থাপ্পড় টি ফর থাপ্পড়, হ্যাঁ, আর এম ফর মা ছিল থাপ্পড়, এটাও তো খারাপ জিনিস, তাহলে -2। আর এটা দীক্ষা তুমি আর তোমার আর আমার মতো ভালো মানুষজন তার কি দিলাম, 3টা লজেন্স দিলাম, এটা তো ভালো কাজ, তাহলে +3। এটাই হিসেবে মানে জি এর মাত্রা, দেখছো? তুমি তুমি এটা দেখে ঠাস করে দাগায় ফেলতে পারবা। আর আমরা কি করবো, এটারে অনেকক্ষণ লাগে কি করবো, বাইর করবো, বুঝছো? বাইর করলে যে ঠিক হইব তার সন্দেহ আছে, বুঝছো? তাহলে দেখো এই হিসেবে পড়ার মজা। তাহলে এই তড়িৎ বল, তড়িৎ বল আর হচ্ছে মহাকর্ষ বলের পার্থক্য একটু ভালো করে পড়বা। তড়িৎ বলের উপরিবর্তন নীতি, তড়িৎ বলের যেমন উপরিবর্তন নীতি আছে, তুমি তরঙ্গ অধ্যায় পাইয়া অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান গিয়ে দেখবা যে তরঙ্গের উপরিবর্তন নীতি আছে, তরঙ্গের উপরিবর্তন নীতি আছে, ঠিক আছে? বলের উপরিবর্তন নীতি আছে। তাহলে কিসের কিসের উপরিবর্তন নীতি আছে বলতো? বলের উপরিবর্তন নীতি। আচ্ছা, উপরিবর্তন মানে কি? একটার উপর একটা পাতন হয়ে গেছে, বুঝছো? একটার উপরে এসে আর একটা পতন হয়ে সেটা যোগ হয়েছে বা কমে গেছে, বুঝছো? তাহলে মানে এডিশন করছে, লব্ধি, বুঝছো? তাহলে তরঙ্গ দিকে তরঙ্গের পরিবর্তন পাইবা, বলের বলের মধ্যে গিয়ে বলের পরিবর্তন পাইবা, আর এখানে তড়িৎ বলের পরিবর্তন আছে, ঠিক আছে? তো এটা কোনো ইম্পর্টেন্ট তেমন একটা প্রশ্ন না। আচ্ছা, এই জায়গাটা দেখো এবার ট্রু ফলস লিখে রাখছেন, ট্রু ফলস, ঠিক আছে? এই জায়গাটা ট্রু ফলস আসতে পারে, খেয়াল করবা। তত্ত্বীয়ভাবে স্থিত হইতে বলে কি অসীম না সসীম? অসীম বলছে তত্ত্বীয়ভাবে, তত্ত্বীয়ভাবে অসীম। স্থির বেশ কিরকম বল? সংরক্ষণশীল বল। দুটি আধানের মধ্যে কি হতো? স্থির বল আধানের উপস্থিতির উপর ডিপেন্ড করে না। তাহলে হ্যাঁ নাকি না? অসীম নাকি সসীম? তাহলে এখানে মনে রাখবা সসীম নয়। দেখো ভালো করে খেয়াল রাখবা, দেখি সসীম নয়, হবে না। হ্যাঁ নাকি না নির্ভর করে না, ভালো করে না কথাটা খেয়াল রাখবা। আর এটা হচ্ছে সংরক্ষণশীল বল, ঠিক আছে? সত্য মিথ্যা ভালো করে খেয়াল রাখো। এরপরে আসো, বইয়ের কি একটা কথাবার্তা বলা আছে দেখি, নিজে করো, কথার মধ্যে কি বলা আছে দেখি তো। একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল আহত কণার উপর চৌম্বক বল প্রয়োগ করলে আহত কণার শক্তির পরিবর্তন হবে। এসব জায়গার মধ্যে জাস্ট আনসারটা মনে রাখবা। হবে? আনসার হলো হবে না। আনসার হলো কি? হবে না, শেষ। তোমার আর কিছু পড়ার দরকার নেই, কিচ্ছু মনে রাখা, তুমি বলবা না, শেষ, হবে না। এখানে এই নিজে করো কাজ, এই জায়গাগুলোর মধ্যে জাস্ট এই কথাগুলো মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো, এবার পরে চলে যাই তড়িৎ ক্ষেত্র। দেখো তড়িৎ মানে তো চার্জ বলছিলাম আগেই। চার্জটা যেই জায়গা পর্যন্ত কাজ করে তার ক্ষমতা যতটুকু পর্যন্ত, এটা বলে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এটা বলে কি? তড়িৎ ক্ষেত্র। তাহলে এবার তড়িৎ ক্ষেত্র হইলে দেখো, এবার দেখো, তাহলে দেখো এই যে পরক চার্জের কথা বলছিলাম, এই পরক চার্জ চলে আসছে। পরক চার্জের বৈশিষ্ট্য কি? পরক চার্জের বৈশিষ্ট্য হলো ক্ষুদ্রমান, অনেক ক্ষুদ্রমানের। তাহলে দুইটা চার্জ পড়লাম, দুইটা চার্জের কথা আমরা পড়ছি ফেলত। একটা হলো যে অনেক ক্ষুদ্রমান, ক্ষুদ্র যদি মান হয় এটা বলা হয় কি? পরক চার্জ, ঠিক আছে? আর চার্জটা যদি অনেক মানে ছোট হয়, ছোট আর ক্ষুদ্র তো একই কথা আসলে, ক্ষুদ্র মান কথা করবা যে যদি মানে অনেক ক্ষুদ্র হয় সেটা হচ্ছে পরক চার্জ, আর যদি আকারে অনেক ছোট হয়, আকারে আকারে, ঠিক আছে, সেটা বলা হচ্ছে আমাদের বিন্দু চার্জ, বুঝছো? এই দুটো কথা একটু খেয়াল রাখতে পারো। আচ্ছা, মাইকেল ফ্যারাডে কি করছে? আমরা তো বলছি ফিল্ড থিওরি অথবা ইলেকট্রিক থিওরি কে আবিষ্কার করছে? মাইকেল ফ্যারাডে, ঠিক আছে? এখানে একটা ইম্পর্টেন্ট পড়া আছে যে তড়িৎ ক্ষেত্র মানে যেটা আমরা ই দ্বারা প্রকাশ করি, এটার একক কি, ঠিক আছে? আমরা বই দুটো যেটা পড়ার কারণে একটু সময় বেশি লাগতেছে, বুঝছো? সময় লাগুক, আমরা ভালো করে পড়তে চাই। আসলে মূলত দুইটা সূত্র আছে, ই ইকুয়াল টু এফ বাই কিউ আর একটা ই ইকুয়াল টু বি বাই ডি, ঠিক আছে? এই দুটো সূত্র আছে, তোমরা পুরো বইয়ে দুটো সূত্র পাইবে মোটামুটি, ঠিক আছে? যখন তুমি বলবা যে ই ইকুয়াল টু এফ বাই কিউ, তখন ই এর এককটা হবে, দেখো এফ এর একক হচ্ছে নিউটন আর কিউ বা চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে এককটা চলে নিউটন পার কুলম্ব। আর যদি ভি বাই ডি চিন্তা করো, তখন তোমার এককটা চলে আসবে, ভি মানে তো ভোল্টেজ বা বিভব, তো বিভবের একক হচ্ছে ভোল্টেজ, আর ডি হচ্ছে দূরত্ব, ভোল্টেজ পার মিটার চলে আসবে। তো এখানে দুইটা একক হইতে পারে, ঠিক আছে? তাহলে যদি জিজ্ঞাসা করে তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, প্রশ্ন হলো কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, সবচেয়ে বেশি কোনটা? প্রশ্নটা হলো কি এই দুইটা একক তো পাইলাম আমরা, দুইটা সূত্রের মাধ্যমে দুইটা একক পেলাম, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, সবচেয়ে বেশি, ঠিক আছে? তো তুমি এটা কেন মনে রাখবা? দেখো মনে রাখবা যে এখানে মনে রাখবা যে বি আছে না, বি ফর বেশি, মনে রাখবা বি ফর কি? বি দিয়ে মনে রাখবা বেশি, ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে কোনটা বেশি ব্যবহৃত হয়, তুমি অন্যরা মুখস্থ করবো, তুমি বলবা ঠাস করে টেকনিক দিয়ে বলবা যে ভাই মানে ভি আছে, বি দিয়েছে বেশি, ঠিক আছে? তাহলে দেখো এবার বইয়ের লাইন দেখো, তাহলে দেখো
এই যে বললেন দেখো এবার এই দেখো দুইটা একক আছে, নিউটন পার কুলম্ব আর একটা হলো কি ভোল্ট পার মিটার। তো কোনটা বেশি ব্যবহৃত হয়? এই যে এই লাইনটা দাগায় না, দেখছো? সবসময় দাগানো লাইনের উপরে ডিপেন্ড করা উচিত না। কেন উচিত না? কারণ দাগানো লাইনে অনেক কিছু দেয় না। এই জন্য আমি জীবনও কখনো দাগানো লাইন ফলো করতাম না, বুঝছো? সবসময় নিজে নিজে দাগাইতাম, নিজে নিজে কোশ্চেন অ্যানালাইজ করতাম, এটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভোল্ট পার মিটার এটা বেশি ব্যবহৃত হয়, দেখছো? তাহলে বেশি কোনটা? ভোল্ট পার মিটার। শেষ। ঠিক আছে, দুই রকমের একক পাইছি, এটার মধ্যে আনসার হচ্ছে ভোল্ট পার বেশি ব্যবহৃত। আচ্ছা, তো এই ফ্লাস্ক, ফ্লাস্ক মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া বল রেখার সংখ্যা। ফ্লাস্ক শব্দটা হচ্ছে তাহলে দেখো কতটা বল রেখা অতিক্রম করে, বল রেখার সংখ্যা হচ্ছে কি তড়িৎ ফ্লাস্ক। তাহলে এখানে দুইটা কথা আছে, একটা হলো যে যখন সমান্তরালে অবস্থান করে তখন সর্বাধিক, সমকোণে থাকলে আনসার হচ্ছে 0। ঠিক আছে, এখানে তোমার সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে সুবিধা। ঠিক আছে, দেখো সূত্রটা হচ্ছে সাই ইকুয়াল টু, সাই ইকুয়াল টু as cos থিটা, as cos থিটা। ঠিক আছে, তো as মনে রাখা লাগবে, তুমি মনে রাখবে কসের সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে? কসের সম্পর্ক আছে, কসের সম্পর্ক। ঠিক আছে, কি আছে? কসের সম্পর্ক আছে। তো cos থিটা মানে কি? তুমি cos থিটা তুমি তো চিনো, cos থিটা কি? থিটার মান সমান্তরালে মানে কি বলতো? সমান্তরালে মানে কি? একটু মুছে দিয়ে দেখো, আবার লিখি জায়গার মধ্যে। সমান্তরালে মানে কি? সমান্তরালে মানে হচ্ছে থিটা ইকুয়াল টু, সমান্তরালে মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, আর সমকোণে মানে কি? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তুমি জাস্ট মনে রাখবা তড়িৎ ফ্লাক্স মানে cos থিটা, তড়িৎ ফ্লাক্স মানে cos থিটা। এবার তুমি বলো যে তোমার যখন জিজ্ঞাসা করবা সমান্তরালে, তুমি বলবা মনে মনে চিন্তা করবা সমান্তরাল মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আচ্ছা, cos 0 ডিগ্রি মান কত? আচ্ছা, cos 0 ডিগ্রি মানে হচ্ছে sin 90 ডিগ্রি সমান অর্থাৎ 1। 1 মানে কি? এটা সর্বাধিক না? এই সূত্রে cos-এর সর্বোচ্চ মান হচ্ছে 1, মনে রাখবা এটাই সর্বাধিক। ঠিক আছে, আর যদি বলে সমকোণে, তুমি চিন্তা করবা সমকোণ মানে থিটা মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কত? cos 90 ডিগ্রি 0, তাহলে তড়িৎ ফ্লাক্স কত হইব? 0 হইব। অর্থাৎ জাস্ট তুমি যদি জাস্ট এখান থেকে কিছুই মনে না রাখো, জাস্ট মনে যদি রাখো যে এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে cos থিটা, তাহলে কিন্তু তুমি এখানে সবকিছু আনসার করতে পারবা। ঠিক আছে, আর বিস্তারিত সূত্র তো আছেই, তো সূত্র লাগবে না, তুমি মনে রাখবে জাস্ট cos থিটা। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স করছো না? চৌম্বক অধ্যায়ে বলবা চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের একই ঘটনা, বুঝছো? তাহলে আরেকটা ফ্লাক্স করবা, এটার নাম কি? চৌম্বক ফ্লাস্ক, চৌম্বক ফ্লাস্ক, চৌম্বক ফ্লাস্ক, চৌম্বক ফ্লাস্ক মানে একটা অধ্যায়, সেখানে একই ঘটনা। ঠিক আছে, সেখানে বলবা কি? সেম, সেম। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এখানে যেমন প্রশ্ন তড়িৎ বল, সেখানে করবা চৌম্বক বল। আচ্ছা, এবার এসে পরের পৃষ্ঠে চলে যাই। এই কথাবার্তা বলা আছে, দেখো তড়িৎ বল রেখা, একটা চার্জ থেকে যে রেখার মতো জিনিসপত্র বাইরে হয় সেগুলোর নাম হচ্ছে কি? তড়িৎ বল রেখা। ঠিক আছে, এখানে তোমার আমি কিছু জিনিস বুঝাই। ঠিক আছে, এটা যদি বুঝে পড়তে পারো তাহলে সুবিধা। তুমি ম্যাক্সিমাম তুমি ইউটিউবে বিভিন্ন ক্লাস খুঁজে দেখো। ঠিক আছে, দেখা যাবে তুমি ছন্দ দিয়ে পড়াইবো, এই জায়গাটা, এই জায়গাটা কিভাবে পড়াইবো? ছন্দ দিয়ে। এই জায়গাটা পড়াইবো কিভাবে? ছন্দ দিয়ে পড়াইবো। কিন্তু আমি ছন্দ মনে থাকতো না, ছন্দ পড়তাম না। ঠিক আছে, আমরা ছন্দ পড়তে চাই না, ম্যাক্সিমাম ক্লাসের মধ্যে ছন্দ দিয়ে পড়াইছি এটা। ঠিক আছে, তুমি দেখো একটু বুঝে মনে রাখতে পারো কিনা। বুঝে মনে রাখলে দীর্ঘদিন মনে থাকবো। ঠিক আছে, এবার একটু দেখো, ধরো একটা চার্জ নিলাম, একটা প্লাস চার্জ, একটু পরে মনে করো একটা মাইনাস চার্জ নিবো। ধরো প্লাস চার্জ নিলাম। ঠিক আছে, আর যেমন একটা মাইনাস চার্জ আছে। একটা কথা বলছিলাম নি, প্লাসে প্লাসে কেন আকর্ষণ করে, বিকর্ষণ করে, আর বিপরীত চার্জ কেন বিকর্ষণ করে, এই ব্যাপারটা তুমি এখন বুঝতে পারবা। একবার যদি বুঝো, জীবনে যদি এই জিনিসটা একবার বুঝো, তাহলে দেখবা সারা জীবন মনে থাকবো। ঠিক আছে, মনোযোগ দেখো, খেয়াল করো। ধরো একটা প্লাস চার্জ আছে, একটা মাইনাস চার্জ আছে। ঠিক আছে, তো একটা কথা বলছে, দেখো একটা কথাটা হলো যে ধনাত্মক চার্জ থেকে বল রেখাগুলো বাইরে হয়ে যায়, আর ঋণাত্মক চার্জে গিয়া ঢোকে। ঠিক আছে, এটা কথাবার্তা বলা আছে। প্লাস ধনাত্মক চার্জ থেকে বল রেখা বাইরে হয়ে যায়, আর ঋণাত্মক পৃষ্ঠে গিয়ে শেষ হয়। দেখো শেষ হয়, ঋণাত্মক পৃষ্ঠে গিয়ে শেষ হয়, আর ধনাত্মক চার্জ থেকে কি বের হয়ে যায়। ঠিক আছে, তো আমরা একটা কথা বলছিলাম পরক চার্জের কথা। পরক চার্জ মানে কি? যে আমরা পরীক্ষা করি। ঠিক আছে, সেই পরক চার্জের বলা হয় +1। ঠিক আছে, ধরো একটা +1 চার্জ এখানে রাখলাম, তাহলে বলো তো এই +1 চার্জটাকে বিকর্ষণ করবো কিনা? তো এটাকে বিকর্ষণ করবো, আর মাইনাস চার্জটা কি করবো? এটা আকর্ষণ করবো। তো লব্ধি কোন দিকে? লব্ধি হচ্ছে এদিকে। একটু পরে লব্ধিতে বলটা এই যে +1 চার্জটা কই থাকবো? এই জায়গার মধ্যে থাকবো না? এই জায়গার মধ্যে থাকলে ধরো, এরপরে কি এটা এদিকে বিকর্ষণ করবো, এদিকে আকর্ষণ করবো। তাহলে লব্ধি যাবে কোন দিকে? এদিকে। এরপরে চার্জটা কি এই জায়গার মধ্যে না? এই জায়গার মধ্যে বলো তো প্লাস চার্জটা আবারও বিকর্ষণ করবো এদিকে, মাইনাস চার্জটা এদিকে আকর্ষণ করবো, লব্ধি যাবে কোন দিকে? এদিকে। এরকম করতে করতে দেখো তো প্লাস থেকে বাইরে হয়েছে, প্লাস থেকে এটা দূরে চলে গেছে, দূরে চলে গিয়ে কোথায় শেষ হইতেছে? মাইনাসে গিয়ে শেষ হইতেছে। বুঝছো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমার একটু জানাও তো, যে প্লাস চার্জ থেকে বল রেখা কেন বের হয়ে যায় এবং মাইনাস চার্জে গিয়ে কেন শেষ হয়, বা মাইনাস চার্জের ভিতরে কেন গিয়ে ঢুকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো মানে। এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। প্লাস চার্জ থেকে কেন বল রেখা বাইরে হয়ে যায়, আর মাইনাস চার্জে কেন গিয়া বল রেখা শেষ হয়, একটু আমাদের জানাও তো এটা, এই জিনিসটা বোঝা যায় কিনা। যারা দেখো আমার একটু জানাও এটা, তাহলে আমি তোমার নেক্সট আগাইতে পারবো সহজে। প্লাস চার্জ থেকে কেন বল রেখা বাইরে হয়ে যায় এবং মাইনাস চার্জে কেন গিয়ে বল রেখা শেষ হয়। হ্যাঁ, তাহলে তুমি যদি এটা ভুলে যাও, তুমি জাস্ট চিন্তা করবে একটা পরক চার্জ লাগাই দিবা এই জায়গার মধ্যে। ঠিক আছে, একটা +1 চার্জ লাগাই দিবা, তাহলে চিন্তা করবা যে কেন কোন জায়গার মধ্যে শেষ হইতে পারে। ঠিক আছে, আচ্ছা
এবার আসো, তুমি দেখো তো এই যে বল রেখাগুলো তৈরি হলো, তুমি সুন্দর করে একটা বল রেখা আঁকি, দেখো তো একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, ঠিক আছে? এরকম ভাবে বল রেখাগুলো যাবে, এরকম ভাবে বল রেখাগুলো যাবে, আর হ্যাঁ এরকম ভাবে বল রেখাগুলো যাবে। তাহলে বলো তো এই যে বল রেখাগুলা, ঠিক আছে, এটা বক্ররেখা কিনা 1 নাম্বার? হ্যাঁ ভাই বক্ররেখা। এটা খোলা নাকি বদ্ধ? খোলা নাকি বদ্ধ? এটা তো খোলা, মানে মুক্ত ভাবে যাইতেছে, ঠিক না? তাহলে বলতে পারবো না খোলা নাকি বদ্ধ বক্ররেখা। তোমার একটা কনফিউশন লাগাই দিতে পারে এই জায়গার মধ্যে। তোমার এখানে বলবো যে বদ্ধ বক্ররেখা, বদ্ধ বক্ররেখা, বদ্ধ বক্ররেখা, ঠিক আছে? তাহলে মনে রাখবে এটা বদ্ধ বক্ররেখা হবে না, বদ্ধ বক্ররেখা হবে না, এটা হবে কি খোলা বক্ররেখা, বুঝছো? ভালো করে খেয়াল রাখবা। তাহলে প্রশ্ন হলো যে বদ্ধ বক্ররেখা কোথায়? তো দেখো এখানে একটা কথা পাইছি আমরা যে তড়িৎ বল রেখা, আর একটা কথা আছে কিনা চৌম্বক বল রেখা। তাহলে প্রশ্ন হলো যে চৌম্বক বল রেখা এবং তড়িৎ বল রেখার পার্থক্য কি? এই একটাই মাত্র পার্থক্য, ঠিক আছে? তাহলে তড়িৎ বল রেখা এবং চৌম্বক বল রেখা সব বৈশিষ্ট্য সেম, জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে তড়িৎ বল রেখার মধ্যে বল রেখাগুলো হচ্ছে খোলা বক্ররেখা, আর চৌম্বক বল রেখার মধ্যে বক্ররেখাগুলো হচ্ছে বদ্ধ বক্ররেখা, ঠিক আছে? তাহলে ভালো করে জিনিসটা খেয়াল রাখবা যে বদ্ধ বক্ররেখা কখন? চৌম্বক বল রেখায়, চৌম্বক বল রেখায় কি বদ্ধ বদ্ধ বক্ররেখা দেখা যায়, বুঝছো? আর বাকি সব বৈশিষ্ট্য সেম। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো যে চৌম্বক বল রেখা চৌম্বক বল রেখার পার্থক্য কি। তুমি শিওর থাকো এর থেকে ভালো ক্লাস কোন জায়গায় হবে না। কারণ কি বলো, কেন তো বলতে পারতেছি, কারণ হচ্ছে এর থেকে ভালো ক্লাস যেগুলো আছে সবগুলো ক্লাস আমি দেখছি, বুঝছো? দেখে আইসা তারপরে তোমার খাওয়াইতেছি। সো আশা করি যে এর থেকে ভালো তোমার আবার সহজ করে তোমার অন্য জায়গায় তেমন ভাবে দেখাইতে পারবে না। আবার আরো দেখো তো, একটু বুঝে পড়ার চেষ্টা করো। এই যে বল রেখাগুলো আমরা আঁকলাম, একটাকে আরেকটাকে সেট করছে, সেট করা নাই কিন্তু, জাস্ট একটা বিন্দু থেকে শুরু হয়েছে আরেকটা বিন্দু থেকে শেষ হয়েছে। তাহলে দেখো তো তুমি এই কথাটা কি বলতে পারবে না যে বল রেখা কখনো পরস্পর সেট করে না? আর আর এর পাশাভাবে চাপ দেয়, দেখো একটার উপরে আরেকটা কিন্তু বসে রয়েছে, একটার উপরে আরেকটা কিন্তু বসে রয়েছে, তাহলে আর আর এর পাশাভাবে চাপ দেয়। এখান থেকে সত্য মিথ্যা ট্রু ফলস প্রশ্ন আসবে, ট্রু ফলস ভালো করে ভাবতে হবে এটা, বুঝছো? আরো কিছু কথাবার্তা আছে যে একই পরিবাহিতে শুরু শেষ হয় না, এটা স্বাভাবিক কথা। এক জায়গাতে শুরু হইবে আরেক জায়গায় গিয়ে শেষ হইবে, স্বাভাবিক কথা। তাহলে এক জায়গায় শুরু হবে শেষ হবে না, ঠিক আছে? অর্থাৎ তাহলে কথাটা কি, কথা হলো একটা জায়গায় শুরু হবে আরেকটা জায়গায় গিয়ে শেষ হবে, বুঝছো? তাহলে এই কথাটা আবারও বলছে শেষ হবে না, ঠিক আছে? একই পরিবাহিতে শুরু এবং শেষ হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে জায়গার মধ্যে বল রাখার ঘনত্ব বেশি সেই জায়গার মধ্যে বলও বেশি, এই কথাগুলো বলা আছে, বুঝছো? আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো এই জিনিসগুলো গেল, দেখি নেক্সটে চলে যাই আমরা। এই কথাগুলো সহজ আছে। আচ্ছা, তাহলে একটু বুঝে পড়ার চেষ্টা করলাম আমরা। দেখো এখানে একটা কথা, একটা টপিক চলে আসছে, সেটা হচ্ছে আমাদের আমাদের আধান ঘনত্ব। আধান মানে কি চার্জ না, বাট কিউ, ঠিক আছে? একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে সেটা বলে কিউ বাই এ, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের আধান ঘনত্ব, যেটা আমরা সিগমা দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেটা বোঝানো হয়। এই যে কিউ বাই এ, এটা আধান ঘনত্ব বলা হয়, অপর নাম হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে? কথা হচ্ছে একটা প্রশ্ন হইতে পারে যে কোন জায়গায় সবচেয়ে বেশি আধান থাকে, আধান বা চার্জ সবচেয়ে বেশি থাকে কোথায়, ম্যাক্সিমাম থাকে কোথায়? ম্যাক্সিমাম থাকে হচ্ছে আমার উত্তল তলে, এমন রাখবা। উত্তল তলে থাকে কি, একটা পরিবাহীর উত্তল তলে কি থাকে, সবচেয়ে বেশি চার্জ থাকে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে এটার সাথে একটা মিল রাখা একটা কথা আছে, যেটা প্রবাহ ঘনত্ব। প্রবাহ মানে কি বলতো? প্রবাহ মানে তোমরা নরমালি চিন্তা করে ফেলে, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, ঠিক না? নরমালি প্রবাহ ঘনত্ব মানে কি, তড়িৎ প্রবাহ চিন্তা করি আমরা, ঠিক আছে? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে কি আয়না। তাহলে প্রবাহ ঘনত্বটা যে দ্বারা প্রকাশ করা হয়, এটার ক্ষেত্রে যেমন বলছিলাম যে আমাদের হচ্ছে আধান ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে, আর প্রবাহ ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ তড়িৎ প্রবাহ আছে, বুঝছো? এটা পরের অধ্যায়ে গিয়ে ফেলবা। তো আধান ঘনত্ব একক হবে কি, আই মানে যদি এম্পিয়ার হয় আর এই মানে যদি ক্ষেত্রফল, তাহলে হবে কি এম্পিয়ার পার মিটার স্কয়ার, বুঝছো? আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে আধান ঘনত্ব তড়িৎ ঘনত্ব ফ্যাস লাগাই দিও না, বুঝছো? এই জিনিসটা কিন্তু তোমার মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এরপরে কি আছে দেখি। এরপরে হচ্ছে আমাদের পরের পৃষ্ঠে চলে যাই। কারণ অনেক কথা বলা আছে, এগুলো তোমরা রিডিং দিয়ে দেখবা, এগুলো কোনো ইম্পর্টেন্ট তেমন কোনো পড়া নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি কি আছে আমাদের। এই যে এগুলো আছে, এগুলো তোমার একাডেমিকের জন্য মেনটেন করবা, মেডিকেলের বেশি দরকার নেই, এগুলো তেমন একটা দরকার নাই, সমস্যা হবে না। তো বিভব, বিভব বি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? বিভব বি দ্বারা প্রকাশ করা হয়। বি দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, অর্থাৎ একক পরিমাণ চার্জ অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ডাব্লিউ বাই কিউ, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এবার আসো, তাহলে কাজ একক হইব কি, আমার বিভবের একক হইব কি বলতো? একক হইব ডাব্লিউ মানে যদি জুল হয় তাহলে জুল পার কুলম হবে, ঠিক আছে? জুল পার কুলম, এটা হবে কি আমাদের মোটামুটি তোর বিভবের একক। আচ্ছা, এবার আসো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ বলতে পারি কি? আশা করি বলতে পারি। বি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। বি মানে কিন্তু আসলে বিভব পার্থক্য বোঝা যাচ্ছে, বুঝছো? বিভব পার্থক্য। এবার আসো কিছু কথা দেখাই তোমার। ধরো বললাম যে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ। বি মানে কি?
বিভব পার্থক্য, বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য যদি কখনো না থাকে বা শূন্য হয়, বিভব পার্থক্য শূন্য, বিভব পার্থক্য যদি শূন্য হয়, কখনো শূন্য হয় মানে কি, মনে করো আগে ছিল V1, পরে মনে করো V2, মানে V1ই, মানে চেঞ্জ হয় নাই। আমরা জানি যে একটা জায়গা থেকে একটা চার্জ যাওয়ার উপায় হলো, বা কেমনে বুঝবো একটা জায়গাতে একটা চার্জ যাইবো গতিশীল হবে কিনা, এটা বুঝবো হচ্ছে আমরা বিভব পার্থক্য দীক্ষা। কোন একটা জায়গায় বিভব বেশি, কোন একটা জায়গায় বিভব কম, এটা দেখে আমরা বুঝবো যে একটা জায়গায় একটা জায়গায় চার্জ যাবে, বুঝছো? এখন ধরো বিভব পার্থক্য নাই, মানে এখানেও যা ওখানেও তা, মানে পার্থক্য নাই, কম বেশি নেই। কম বেশি না হলে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি চার্জ যাবে? যাবে না। তাহলে না গেলে আমরা বলতে পারি, এক নাম্বার তো বলতেই পারি যেখানে যেহেতু বিভব পার্থক্য শূন্য, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ, বি এর মান যেহেতু শূন্য, শূন্য ইন্টু কিউ মানে শূন্য, তাহলে কাজ শূন্য হবে না? কাজ শূন্য হবে, ঠিক না? এক নাম্বার বলতে পারি কি কাজ শূন্য, কারণ কি বি শূন্য হয়ে গেছে। দুই নাম্বার যেটা বলতে পারি সেটা হচ্ছে চার্জের স্থানান্তর ঘটবে না, চার্জের স্থানান্তর কি ঘটবে না, এটা মনে রাখতে হবে। কারণ কি বিভব পার্থক্য তো নাই, মানে তারা কেউ ঠেলতেছে না এক জায়গা তার এক জায়গায় যাওয়ার জন্য, কম বেশি কোনো জায়গা নাই। কম বেশি না হইলে এক জায়গা থেকে আরেক জায়গায় তো কিউ কি যাবে না, বুঝছো? তোমরা এটা মনে রাখবা। তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে আরো কিছু কথা আছে, দেখি আমরা নেক্সট আমরা বই থেকে দেখাই। এই যে এই কথাগুলো বলে ফেলছি, সমস্যা হবে না আশা করি। এই যে জুলপার কুলম, এই জুলপার কুলম বলা কি ভোল্ট, ঠিক আছে, ভোল্ট। আচ্ছা, এখানে কিছু কথা বলা আছে, দেখো তো এর ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হলে তোর বিভব কি শূন্য হবে? আচ্ছা, হচ্ছে শূন্য হতে পারে, নাও হতে পারে, হতে পারে না হতে পারে, জাস্ট এই কথাটা মনে রাখবা, শেষ, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাথ আছে, ম্যাথ এটা লাগবে না। চার্জগ্রস্ত গোলকের বিভব। আচ্ছা, দেখি এটা তোমার একটু গুছাই দিই, জায়গাটা সোজা আছে জিনিসটা, একবার বুঝে পড়লে সোজা। দেখো গোলক যদি চিন্তা করো, গোলকের তিনটা অবস্থান নিতে পারে, একটা হলো গোলকের ভিতরে, একটা হলো গোলকের পৃষ্ঠে, একটা হলো গোলকের বাইরে, ঠিক আছে? তো আমরা দুটো জিনিস নির্ণয় করতে চাইবো, একটা হলো বিভব পার্থক্য, একটা হলো ই মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? কোন জায়গায় তিনটা অবস্থানে মানে ভি হবে কি, ই হবে কি, এই জিনিসগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে, বা বিভিন্ন সময় এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? তো দেখো তিনটা অবস্থান আমরা নির্ণয় করছি, একটা হচ্ছে কি ভিতরে, আর দ্বারা বুঝেছি রেডিয়াস, আর মানে হচ্ছে রেডিয়াস, দেখো আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস। তো আর এর ভিতরে মনে করো এক্স একটা অবস্থান, যেটা x1 বুঝাইলাম, এটা হচ্ছে মনে করো ভিতরে, তাহলে আর এর কম। আরেকটা অবস্থান মনে করো x1 ইকুয়াল টু আর, x2 ইকুয়াল টু আর, মানে হচ্ছে জাস্ট পৃষ্ঠে, ঠিক আছে? একটা হলো পৃষ্ঠের ভিতরে মানে গোলকের ভিতরে, একটা হলো পৃষ্ঠে, একটা হলো কি গোলকের বাইরে, মানে x3 ইকুয়াল টু আর এর বেশি, ঠিক আছে? এবার তিনটা অবস্থানে ভি হবে কি, ই হবে কি, এগুলো তোমরা একটা, এটা তুমি ইচ্ছা করলে ছকের মধ্যে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই জায়গাটা একটু দেখো, দেখো প্রথম যখন বলবো যে ভি প্রথম অবস্থান, দেখো x1 ইজ লেস দেন আর, এই কথা মনে হচ্ছে একটা বস্তুর অবস্থান হচ্ছে বস্তুর মানে গোলকের ভিতরে, গোলকের ভিতরে হইলে তখন আমরা জানি ভি এর সূত্র হইলে কে ইনটু কিউ বাই আর, এক্ষেত্রে তুমি x1 বসাইবা। x1 মানে কি, সেটা হচ্ছে আর থেকে কম, মানে হচ্ছে গোলকের ভিতরে। যদি পৃষ্ঠে হয় তখনও কি x1, তাহলে আমরা যেটা খেয়াল করলাম যে পৃষ্ঠে আর ভিতরে কিন্তু সমান, তাহলে আমরা বলতে পারি যে পৃষ্ঠে এবং হচ্ছে ভিতরে বিভব সমান, ঠিক আছে? তাহলে যদি বলে গোলকের ভিতরে হচ্ছে 50 ভোল্ট, তাহলে পৃষ্ঠেও কি 50 ভোল্ট, ঠিক আছে? তাহলে অত ভিতরে গেলে কম হবে না, এটা মনে রাখবো ভালো করে, যে ভিতরে গেলে কম হবে না। আর বাইরে গেলে কি হবে, বাইরে গেলে যে দূরত্ব এই দূরত্বই, x3 হলে x3 যা হচ্ছে তা, ঠিক আছে? তাহলে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা খেয়াল রাখবা, এটা হচ্ছে গোলকের ভিতরে যে বিভব পৃষ্ঠে সে একই বিভব, অথবা পৃষ্ঠে যে বিভব ভিতরে একই বিভব, ভিতরে গেলে কমবে না বা বাড়বে না, ঠিক আছে? মজার ব্যাপার হলো এটা। আর একটা কথা হচ্ছে ই এর ক্ষেত্রে, এবার আসে ই, হচ্ছে ই এর ক্ষেত্রে, আমরা ই এর ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, কে ইনটু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? আমরা যদি গোলকের ভিতরে কোনো চার্জ নেই, গোলকের ভিতরে কোনো চার্জ নেই, চার্জ না থাকলে কিউর মান শূন্য, কিউর মান শূন্য হইলে এর মান কত হইব, শূন্য, ঠিক আছে? তাহলে এই কথাটা মনে রাখবা যে গোলকের ভিতরে কোনো চার্জ নেই, যেহেতু গোলকের ভিতরে প্রাবল্য কত, শূন্য, তাহলে ভেতরে প্রাবল্য শূন্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। ভিতরে প্রাবল্য শূন্য, ঠিক আছে? গেল। এরপর আসো যদি বলি যে পৃষ্ঠে কত, পৃষ্ঠের ক্ষেত্রে যত আছে অতই, বাইরে কত যত আছে অতই। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট দুইটা এখান থেকে পড়ার মতো, ইম্পর্টেন্ট পয়েন্ট দুইটা। এক নম্বর হলো গোলকের পৃষ্ঠে এবং ভিতরে বিভব সমান, আর দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো গোলকের ভিতরে বিভব শূন্য বা প্রাবল্য শূন্য। হ্যাঁ, প্রাবল্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ভিতরে প্রাবল্য শূন্য, আর বিভবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পৃষ্ঠে এবং ভিতরে বিভব সমান, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝছো। এবার আসো, তাহলে এই দুটো জিনিস আমরা পড়াইছি, এবার দেখো তুমি বইয়ের থেকে বুঝতে পারবা, বইয়ের মধ্যে যে এই কথাগুলোই বারবার বলা আছে, তুমি দেখো এই যে কথাগুলো বলা আছে, শূন্য পৃষ্ঠে প্রাবল্য থাকে, বিষাদ নির্ণয় করতে হয়, এগুলো তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই অন্য একটা ম্যাথের মধ্যে, অন্য একটা পৃষ্ঠায় চলে যাই। দেখো
এই মেথড থাকতেছে না, এই মেথডটা দেখতে পারো, এটা মানে একাডেমিকের জন্য বা বিভিন্ন জন্য ইম্পর্টেন্ট আছে মেথডটা, ঠিক আছে? এগুলোর জন্য লাগবে না। আচ্ছা এবার আসো, এগুলো দরকার নেই, তেমন দরকার নেই। বিভব পার্থক্য এগুলো দরকার নেই, পড়ছি। ইলেকট্রন ভোল্ট কিসের একক? এটা মজার একটা প্রশ্ন, বারবার আসে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিসের একক? ঠিক আছে, কিসের একক? ইলেকট্রন ভোল্ট কিসের একক? ঠিক আছে, তো এটা অনেকে ভুলে যাবো বা কেন জানি ভুল করো এই সহজ সুন্দর মধ্যে। দেখো এই সহজ মনে রাখবা, দেখো ভোল্ট মানে তো, হ্যাঁ বল মানে তো বিভব পার্থক্য, ই মানে তো চার্জ। তাহলে দেখো তো এটা কি এইভাবে মিলতেছে না? ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ এর সাথে মিলতেছে না? ভি মানে তো বিভব পার্থক্য, বিভব পার্থক্য দেখো কি ভোল্ট, আর কিউ মানে চার্জ, চার্জ মানে এখানে ইলেকট্রন ধরা হয়েছে। ইলেকট্রন যদি ধরে তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ এর সাথে মিলতেছে না? তাহলে এটাই তো এটা। তাহলে ইলেকট্রন ভোল্ট আসলে কিসের একক? এই যে ডাব্লিউ এর একক, ডাব্লিউ মানে কি ওয়ার্ক বা কাজ, কাজের একক, কাজের একক। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের একক। কাজের একক না বলে তোমার, তাহলে কাজের একক কি কি হইতে পারে তুমি চিন্তা করো তো। কাজের একক কি কি হইতে পারে তুমি একটু বলো আমারে, কি কি হইতে পারে কাজের একক? কাজের একক এক নাম্বার জানি জুল হইতে পারে, জুল। ঠিক আছে, আরেকটা হইতে পারে কি জানো তো, আমরা ছোটবেলা করে আসছি না যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এস, এফ মানে বল, এস মানে কি দূরত্ব বা সরণ, ঠিক না? তাহলে নিউটন মিটার, আরেকটা হইতে পারে নিউটন মিটার। তো নিউটন মিটার না হচ্ছে না, চিন্তা করো তুমি এখান থেকে চিন্তা করো, ডাব্লিউ ইকুয়াল টু বি কিউ না, বি কিউ না, তাহলে ভোল্ট, হ্যাঁ তাহলে আরেকটা কি হতে পারে? ভোল্ট আর হলো কুলম, ভোল্ট কুলম হতে পারে। ঠিক আছে, ভোল্ট কুলম হতে পারে, এটা তুমি চিন্তা করতে পারো। ভোল্ট আর একটা হচ্ছে কুলম, চার্জের একক কুলম চিন্তা করতে পারো। ঠিক আছে, তো এটা বাদ দাও, তুমি এইভাবে চিন্তা করো যে সহজ হবে জুল, কাজের একক জুল। তাহলে আমরা যদি বলি ইলেকট্রন ভোল্ট কিসের একক, তুমি বলবা এটা হচ্ছে কাজের একক, শেষ। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা এরপরে আসো, এরপরে আছে কি আমাদের পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব শূন্য। তাহলে কি পৃথিবীর বিভব হলো শূন্য। ঠিক আছে, এবার আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, তোমরা সবাই দেখবা এটা, তোমরা দেখবা এটা হচ্ছে যে কোন কোন প্রশ্নের উত্তর শূন্য। ঠিক আছে, আর অনেক জিনিসের মান শূন্য শূন্য হয়, নাল ভেক্টরের মান শূন্য, কেন্দ্রমুখী বল দ্বারা কাজের মান শূন্য, তারপরে যে দুইটি ভেক্টরের মানে যদি কি থাকে, দুইটি ভেক্টর যদি কি থাকে লম্বভাবে থাকে তাহলে এদের ডট গুণফল শূন্য, এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোর মান কি হয় শূন্য হয়। ঠিক আছে, তো এইরকম তোমরা আমরা পোস্টটা থেকে তুমি এটা খেয়াল করবা, বা আমি তোমার কন্টেন্ট গ্রুপে দিয়ে দিব যে কোন কোন প্রশ্নের উত্তর শূন্য। ঠিক আছে, এইগুলা এর মধ্যে পৃথিবীর বিভব একটা উত্তর মানে অপশন নিতে পারে যে পৃথিবীর বিভব কি শূন্য। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আসো দেখি কি আছে বইয়ের মধ্যে। এগুলো আছে বিভিন্ন নথিমাত্রার দরকার নেই, এগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এগুলো পড়ে ফেলছি মোটামুটি, এগুলো দরকার নেই। এবার চলে আসো, এখানে একটা কাজ লেখা আছে, কাজের উত্তরটা মনে রাখবা যে কোন জায়গায় যদি প্রাবল্য শূন্য কিন্তু তড়িৎ বিভব শূন্য হইতে পারে, অর্থাৎ হচ্ছে শূন্য হতে পারে, নাও হইতে পারে, শেষ। শেষ মানে দুইটা সত্য মিথ্যার জন্য এগুলো লাগবে আর কি, বুঝছো? বাদ দিলাম, তাহলে এগুলো লাগবে না, এগুলো আমাদের দরকার নাই, বইতে কাটা দিয়ে নিতে পারো, এগুলো দরকার নেই, পারবা। ঠিক আছে, এই যে ম্যাথটা আছে 2 নম্বর ম্যাথটা, এটা শর্টকাটে করা যায় খালি। ঠিক আছে, 2 নম্বর ম্যাথটা একদম শর্টকাটে করতে পারো। দেখো বলছে বড় ক্ষেত্রে সাইডটা কর্ণের মধ্যে কি রাখছে, সাইডটা চার্জ রাখছে, চতুর্থ কর্ণে কত রাখলে তো শূন্য হবে। তুমি এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি জাস্ট সবগুলো যোগ করে ফেলবা। ঠিক আছে, সবগুলো যোগ করো তো, এই যে এটাই শর্টকাট, এটাই শর্টকাট। ঠিক আছে, তুমি দেখো সবগুলো যদি যোগ করে ফেলো তাহলে দেখো কি কি আছে, 6 × 10⁻⁻19 প্লাস হচ্ছে কত আছে 14 × 10⁻⁻19, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -12 × 10⁻⁻19, আরেকটার মান জানি না সেটা ধরে নিলাম x = 0। ঠিক আছে, তখন x এর পাশে রেখে বাকি সবগুলো ওই পাশে নিয়ে যাও, তাহলে উত্তরটা পেয়ে যাবে, বুঝছো? তাহলে 10⁻⁻19 তো সেমই থাকবে, বাকিগুলো দেখো এদিকে ছিল প্লাস, ওদিকে মাইনাস হয়ে যাবে, তো ওই পাশে গেলে কি হবে বলো তো, সমান চিহ্নের পাশে গেলে কি হয়ে যাবে কোনটা? 6টা ছিল এই পাশে প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, 14 ছিল এই পাশে প্লাস হয়ে যাবে -14, -12টা হয়ে যাবে +12। ঠিক আছে না, এগুলো যোগ করে দেখবে আনসারটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এগুলো সোজা জিনিস, এই যে এই জিনিসটা সবগুলো যোগ করে শূন্য লিখে দিবা আর ওই পাশে নিয়ে যাবে, তাহলে উত্তরটা মিলে গেছে। আচ্ছা গেল, দেখো এগুলো লাগবে না, এই ম্যাথগুলো দরকার নেই। ঠিক আছে, সমবিভব তল, এগুলো একটু আগে বলছিলাম যে সমবিভব তল মানে কি, বিভব সমান, মানে কি বিভব সমান। ঠিক আছে, বিভব সমান, সমবিভব মানে হচ্ছে বিভব সমান। বিভব সমান কি কি হইতে পারে বলছিলাম, দেখো তো খেয়াল করে, সমবিভব মানে এটা আধানগুলো স্থির থাকবে, মানে এক জায়গায় যাবে না। ঠিক আছে, সমবিভব সমকোণ, সমবিভব সমকোণ। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারো। আচ্ছা, এক বিন্দুতে কোনো কাজ হয় না বলছিলাম নি, কাজ শূন্য, ডাব্লিউ = BQ, বি শূন্য, তাহলে ডাব্লিউ শূন্য। কোন বস্তুর তল বা আয়তন সমবিভব তল হইতে পারে, বা শূন্য যথেষ্ট কোনো তল বা কি হইতে পারে, তো সহজে সমবিভব সমকোণ স্থির স। ঠিক আছে, তারপরে শূন্য যথেষ্ট স, সব শূন্য দিয়ে মিলছে। ঠিক আছে, এই আশা করি মনে রাখতে পারবা।
কাজ হয়ে যেত, মানে বিভব শূন্য তো, বিভব পার্থক্য নাই তো, এই জন্য সব জায়গায় দেখবা যে সবকিছু মানে চার্জও চলাচল করে না, কাজও হয় না, সবকিছু সমকোণ সবকিছুই। ঠিক আছে, ভালো করে মনে রাখবো, সমকোণ কথাটা ভালো করে খেয়াল রাখো। আচ্ছা গেল। এরপরে আসো তো দ্বিমেরু। দ্বিমেরু মানে কি? দুইটা মেরু আছে। দ্বিমেরু মানে কি? দুইটা মেরু, ঠিক না? এই একটা মেরু আর একটা মেরু, একটার মধ্যে এই একটা চার্জ আছে, ওখানে একটা চার্জ মনে করো আছে। কথা হচ্ছে এখানে কিছু শর্ত আছে, দ্বিমেরু হওয়ার কিছু শর্ত আছে। চার্জ গুলো হইতে হবে, কথা হচ্ছে দুইটা চার্জ থাকতে হবে। এক নাম্বার কি? দুইটা চার্জ, দুইটা সমমানের চার্জ, সমমানের চার্জগুলো হইতে হবে কি? সমমানের চার্জ, সমমানের চার্জ হইতে হইব। ঠিক আছে, সমমানের চার্জ হইতে হইব। এক নম্বর হলো সমমানের চার্জ হতে হবে। আচ্ছা, এই দেখো আমার কথা আছে, আমি কথাগুলো একটু খেয়াল করবা যে ওই যে আমার দেখি লাইনগুলো কোথায়, দুই মেরুর একটি আধানের পরিমাণ মধ্যবর্তী দূরত্ব দুই মেরু বলা নেই। আচ্ছা, সমমানের চার্জ হতে হবে এবং মধ্যবর্তী দূরত্ব অনেক অল্প হইতে হবে। ঠিক আছে, দেখো যে কোনো একটি চার্জ মধ্যবর্তী দূরত্ব কিন্তু 12 দ্বারা প্রকাশ করছে, ভালো করে খেয়াল রাখবা। মধ্যবর্তী দূরত্ব কি? 12। ঠিক আছে, এটা হলো কি? দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তো দ্বিমেরু ভ্রামক কি? একটা কথা তোমার মনে রাখতে হবে, তুমি হয়তো ভেক্টর অধ্যায়ে পড়ে আসছো, এটা হচ্ছে সকল ভ্রামকই হচ্ছে কি? ভেক্টর। সকল ভ্রামকই কি? ভেক্টর। কিন্তু একমাত্র জড়তার ভ্রামক কি? স্কেলার। জড়তার ভ্রামক কি? স্কেলার। জড়তার ভ্রামক হলো স্কেলার। ঠিক আছে, আর সবকিছু কি? আমাদের ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা একটা ভেক্টর হইব। যদি ভেক্টর হইব তার মানে দিক আছে, তাহলে তোর দ্বিমেরুর দিক আছে কিনা? আছে। বা দ্বিমেরু ভ্রামকের দিক আছে কিনা? আছে। কোন দিকে? কথা হচ্ছে দিকটা কোন দিকে, এটা হলো প্রশ্ন। দিকটা কোন দিকে? দিকটা কোন দিকে, বা এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, ভালো করে খেয়াল রাখতে হইব। মাইনাস টু প্লাস, এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে আমার দিকটা কোন দিকে। দিকটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, নট প্লাস থেকে মাইনাসের দিকে। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে দিকটা কোন দিকে খেয়াল রাখবা। তোর দ্বিমেরুর দিকটা কোন দিকে? দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, নট প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে এখান থেকে জাস্ট এইটাই ইম্পর্টেন্ট পড়া, যে কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা ইম্পর্টেন্ট করা পড়া। ঠিক আছে, দেখি এরপরে কি আছে এখানে। আরেকটা তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। নর্মালি আমরা কি জানি বলতো? নর্মালি আমরা জানি ভি ইকুয়াল টু কি? নর্মালি আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে কে ইনটু কিউ বাই আর। ঠিক আছে, আর ই ইকুয়াল টু কি জানি? ই ইকুয়াল টু জানি কে ইনটু কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে না? একটা জিনিস জাস্ট খেয়াল রাখবা যে যখন বাবা তোর দ্বিমেরু, তখন জাস্ট একটা জিনিস পাল্টে যাবো গা। আর আছে না, আরটা হয়ে যাবে আর স্কয়ার, আর আর স্কয়ার ছিল না, এটা হইবে আর কিউব। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে বলো তো তোর দ্বিমেরুর ক্ষেত্রে ঘটনা কি হইতেছে? তোর দ্বিমেরুর ক্ষেত্রে ঘটনা হইতেছে যে তোর দ্বিমেরুর মধ্যে ঘটনা হইতেছে যে আগে ছিল ভি সমানুপাতিক 1/r, বা যেটা আর ইনভার্স 1 বলতে পারি। আগে ছিল ই সমানুপাতিক আর ইনভার্স 2, ঠিক না? এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে হচ্ছে বি সমানুপাতিক আর ইনভার্স 1 ছিল না, এখন তোর দ্বিমেরুর ক্ষেত্রে হয়ে যাবে বি সমানুপাতিক আর ইনভার্স 2, মানে আর বাইরে যাবে আর কি। আর এখানে হয়ে যাবে ই সমানুপাতিক আর ইনভার্স 3। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবা। এইটারই বাংলা কথায় বলা হয় যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক, এই কথাগুলো বলা হয়। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা খেয়াল রাখবা যে নর্মালি যে সূত্র ছিল, সূত্রের মধ্যে জাস্ট একটা আর বাড়াই দিবা। আর বাড়াই দিলে কি হয়ে যাবে? তো দ্বিমেরুর ক্ষেত্রে সম্পর্কটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা সুদা, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা এখান থেকে খুব ডিপ প্রশ্ন করবে না, অনুশীলনী ভালো করে দেখো, দেখবে যে কোনো মানে ডিপ প্রশ্ন নাই এই জায়গার মধ্যে। ঠিক আছে, আচ্ছা দেখো দুইটা কথা দেখো, এই যে দেখো এখানে একটা কথা আছে, 90 ডিগ্রি কোণে ঘোরাতে পিই আর 180 ডিগ্রি কোণে ঘোরাতে 2পি। তাহলে এই যে চিন্তা করতে পারো, 90 ডিগ্রিতে যদি পি হয়, 90 এর দ্বিগুণ না 180 দাও তো, 90 এর দ্বিগুণ না, তো দ্বিগুণ হলে কাজটা দ্বিগুণ হইব, মনে রাখবা। ঠিক আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না, একবার বলে দিলাম। এবার আসো তোর দ্বিমেরুর জয়ের বিমব। তো দেখো সূত্র আছে, তারপর হচ্ছে তো রাবলের সূত্র আছে। ঠিক আছে, আমি যে সূত্রটা তোমার বলে দিই, দেখো দুটো সূত্র, একটা হলো বিভবের সূত্র, একটা জিনিস খেয়াল করছো যেটা বলছিলাম, আর স্কয়ার চলে আসছে, আগে ছিল আর, এখন আর স্কয়ার চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা এরপরে দেখো তো, এরপরে দেখো তো কি আছে, ই এর একটা সূত্র আছে, ই এর এই সূত্রটা খেয়াল রাখবা, এই দুটো সূত্র, এই দুটো সূত্র ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, তাহলে আমি একবারে লিখা দিই, বি সূত্র কি? তোর দ্বিমেরুর ক্ষেত্রে কে ইনটু পি কস থিটা বাই আর স্কয়ার, আর ই এর সূত্র হলো কি? ই সূত্র হচ্ছে কে ইনটু পি রুট ওভার 1 প্লাস 3 cos। এটা একটু মনে রাখা কষ্ট আর কি, বুঝছো? মনে রাখতে পারলে তুমি জাস্ট থিটার মান বসাইবা, সব কথা বলা তুমি বলে ফেলতে পারবা। তাহলে খেয়াল করছো এখানে কিন্তু আর কিউব আর স্কয়ার আছে, দেখছো? আগে ছিল আর, এখন আর স্কয়ার, আগে ছিল আর স্কয়ার, এখন আর কিউব, এটা আর কিন্তু বাড়ছে। ঠিক আছে,
তাহলে এই দুটো সূত্র একটু ভালো করে খেয়াল রাখতে পারো, তাহলে দেখবা এখানে যদি তোমার যা বলো তুমি তাই বলতে পারবা। দেখো তো বলতে পারবা কিনা। এখানে যদি থিটার মান যদি বলে 90 ডিগ্রি তুমি বলতে পারবা, 0 ডিগ্রি হলে কি তুমি সব বলতে পারবা। তাহলে এই সূত্র এই সম্পর্কিত যা কথাবার্তা আছে তুমি সবই বলতে পারবা, ঠিক আছে। তাহলে এই দুটো সূত্র মেইন সূত্র, এটা কিন্তু মেইন সূত্র, এটা মনে রাখবা, ঠিক আছে। এক নম্বর মনে রাখবা যে আর স্কয়ার না আর কিউব। দুই নম্বর মনে রাখবা হচ্ছে এই সূত্রগুলো মনে রাখতে পারলে তুমি যদি এখন যা কথা বলো না কেন তুমি সব বলতে পারো। যেমন তোমরা যদি একটা কথা বলি যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যদি লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে বিভব কত হবে। লম্ব দ্বিখণ্ডক বলে তুমি লম্ব, আচ্ছা লম্ব মানে তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি তুমি যখন বসাই দাও cos 90 ডিগ্রি মান কত, শূন্য। শূন্য হলে কি বিভবের মান শূন্য হয়ে যাবো, ঠিক না। এইভাবে কিন্তু তুমি কথাবার্তাগুলো তুমি বলতে পারবা, ঠিক আছে। তাহলে ছোটটা মনে রাখবা, দেখবে বাকিগুলো সবগুলো তুমি কি কথাবার্তা বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর আসলে দেখি কি আছে আমাদের বইয়ের মধ্যে। এই কথাগুলো আছে বারবার, দেখো। এরপরে কোনো ইম্পর্টেন্ট এই অপরিবাহী বা ডাইলেকট্রিক। এখন তোমার ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে কে এর মান কি কি, ঠিক আছে। এই কথাগুলো তুমি রিডিং দিলে বুঝবা যে মেরুবর্তী অমেরুবর্তী। মেরুবর্তী মানে কি, মেরুবর্তী মানে হচ্ছে রিডিং দেখুন বলা আছে যে কেন্দ্র এবং একই বিন্দুতে থাকে। অমেরুবর্তী মানে একই বিন্দুতে থাকে, আর দ্বিমেরু এরা মানে কি একই বিন্দুতে থাকে না, ঠিক আছে। আচ্ছা এখানে পরবর্তী ধ্রুবকের মান দেওয়া আছে, দেখো মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অব্র, সিরামিক, রাবার, এম্বার, কাঁচ। এগুলো আছে তুমি চাইলে ছন্দ দিয়ে পড়তে পারো, চাইলে বারবার পড়তে পারো, বারবার পড়ে তুমি ইচ্ছা করলে মনে রাখতে পারবা, ঠিক আছে। দেখো আমি ছন্দ দিয়ে পড়তাম না, বারবার পড়তাম। দেখো মিথেন মাইকা, দেখো মিল আছে। মিথেন মাইকা পানি, প্লাস্টিক, দেখো মিল আছে কয়েকটা। মিথেন মাইকা পানি, প্লাস্টিক, অব্র, সিরামিক, রাবার, এম্বার, কাঁচ, ঠিক আছে। কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবো যে মিথেন মাইকা পানি, প্লাস্টিক, অব্র, সিরামিক, রাবার, এম্বার, কাঁচ, ঠিক আছে। কয়েকবার দেখলে তোমার মনে পড়বো যেগুলো আসলে পরবর্তী ধ্রুবকের মান বা পরবর্তী দিক পদার্থ, ঠিক আছে। আচ্ছা তো পরবর্তী ধ্রুবক দেখো একটা ইম্পর্টেন্ট লাইন যে দেখায় নাই তারা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট লাইন তুমি পড়বা যে কথাটা হলো সকল অপরিবাহী পদার্থ। অপরিবাহীর কথা মানে হচ্ছে অন্তরক। অন্তরক মানে কি, তড়িৎ পরিবহন করে না। সকল অপরিবাহী পদার্থ কি ডাইলেকট্রিক নয়, কিন্তু সকল ডাইলেকট্রিক কি অপরিবাহী। এটা সত্য মিথ্যার মধ্যে দিতে পারে, এটা ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে। সকল অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ কি ডাইলেকট্রিক নয়, কিন্তু সকল ডাইলেকট্রিক কি অপরিবাহী, ঠিক আছে। দেখো সকল ডাইলেকট্রিক কি অপরিবাহী বা অন্তরক মাস্ট হইবে, কিন্তু সকল অন্তরক হইলেই যে ডাইলেকট্রিক হইবে এরকম না, ঠিক আছে। এই কথাটা মিন ডা হইলে অ হবে, কিন্তু অ হইলে ডা হবে না, ঠিক আছে। এটা বলে খেয়াল রাখবা। আচ্ছা এরপরে দেখি কি আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এই যে এই লাইনটা দেখো আগে একটু। এই যে আমাদের কে এর মান সবসময় একের বেশি হবে, ভালো করে খেয়াল রাখবা। কে এর মান সবসময় কি একের বেশি হবে, ঠিক আছে। কে এর মান সবসময় একের বেশি হবে, এটা মুখস্থ করে হলো। কে এর মান সবসময় একের বেশি হবে। আচ্ছা মেরুবর্তী আর অমেরুবর্তী পদার্থের মধ্যে খেয়াল করো। মেরুবর্তী মানে হচ্ছে যেগুলোর মধ্যে মানে পোলার জিনিসগুলো, যেমন পোলার, যেমন NH3, এটা কিন্তু কি হতে পারে আমাদের কিন্তু প্লাস মাইনাস চার্জ সৃষ্টি হতে পারে, বা পোলার যৌগ যেগুলো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মেরুবর্তী। আর অমেরুবর্তী কোনগুলো দেখো তো, এই দেখো দুইটা মূল আছে N2 O2, এটা অপোলার যৌগ, এগুলো কি অপোলার যৌগ। তো অপোলার যৌগগুলো কি হবে মনে রাখবে, অপোলার যৌগ হচ্ছে অমেরুবর্তী, আর পোলার যৌগগুলো হচ্ছে মেরুবর্তী, ঠিক আছে। তাহলে দেখবা ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে গেলে দেখবা যে সমস্যা হইতেছে না। আচ্ছা এরপরে আসো দেখি কি আছে। এই পদার্থগুলো মান মনে রাখতে হয়, ঠিক আছে। এটা নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, বুঝছো। তারপর আমি তোমার একবার বলে দিই। দেখো পানি আছে না, পানি লেখলাম আমি পানি, ঠিক আছে। পানির মধ্যে তো 2 আর 0 আছে না, 20টা আছে পানির মধ্যে, আছে না, আছে। তবে কেমিস্ট্রিতে গেলে বা তপন স্যারের বইয়ের মধ্যে পানির দিয়ে 80 লেখা আছে, 80। এটা একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে। তাহলে কি বললাম দেখো তো, লেখলাম হচ্ছে পানি H2O। 2 এর মধ্যে তো 20 আছে, 20 আছে না, তাহলে 20 থেকে মনে রাখবো 20। অব্রটা একটু পরে বলতেছি, দেখো। হ্যাঁ বলে দিই, দেখো সমস্যা নেই, বলে দিই। অব্র শব্দের অর্থ হচ্ছে আকাশ। অব্র শব্দের অর্থ কি আকাশ। অব্র মানে হচ্ছে আকাশ। আকাশে রং ধনুর মধ্যে কয়টা কালার দেখা যায়, 7টা কালার। অথবা আকাশের শেষে স আছে, স দিয়ে কি 7, তুমি স দিয়ে 7 মনে রাখতে পারবা, ঠিক আছে। গেল কাঁচটা মনে রাখবো 5। কাঁচ মানে কি ভাই 5, ঠিক আছে। কাজ যদি 5 হয় তাহলে কি হয়, এই যে 5.10 আছে। এবং নাইটের মধ্যে 8 আছে, 2.8, ঠিক আছে। আচ্ছা অনেক 3 থেকে 3 মনে রাখবা, 3 তাহলে 2 পয়েন্ট কত 3, বুঝছো। তাহলে এইভাবে মনে রাখতে পারো, নাম দিয়া। আচ্ছা এরপর আছে দেখো বায়ু, আর এটা শূন্যস্থান, এটা অনেকে ফ্যাস্ট লাগে, ঠিক আছে। শূন্যস্থানে মনে রাখবো 1.00, মানে শূন্যই আছে জাস্ট। আর বায়ুর মধ্যে 1.05 আছে, ঠিক আছে। বায়ুর মধ্যে বিভিন্ন জিনিস মিশ্রণ আছে, আর শূন্যস্থানে শুধুমাত্র 1.00, মানে শূন্যই আছে। তাহলে শূন্যস্থানে শুধু শূন্য শূন্য, বায়ুর মধ্যে একটা জিনিস থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখতে পারো। একটা মনে না রাখলে সমস্যা নেই, ভূমি বিজ্ঞান কাগজ, কারণ বাকি জিনিসগুলো তুমি অপশন বা দিতে পারবা, ঠিক আছে। তাহলে কি বললাম, পানির মধ্যে 20 আছে। অব্র মানে আকাশ, মানে আকাশের মধ্যে 7টা রং ধনু 7টা, অথবা আকাশের স দিয়ে 7। আচ্ছা কাজ 5.10, ইবুনাইট 8, 2.8 দিয়ে মিলে গেছে।
পলিথিন 3 দিয়ে 2.3, বায়ুর মধ্যে 1.05 আর শূন্যস্থানে জাস্ট শূন্য আছে। ঠিক আছে, এইভাবে তুমি ইচ্ছা করলে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো এই ধারক মানে ধারণ করবে। মনে রাখবে ধারক মানে হচ্ছে ধারণ করবে। ধারক মানে কি? ধারণ করবে। কি ধারণ করবে? চার্জ ধারণ করবে। চার্জ ধারণ করবে। ঠিক আছে, তাহলে কতটুকু চার্জ ধারণ করতে পারে তার ক্ষমতা হচ্ছে, চার্জ ধারণ করার ক্ষমতা ধারকত্ব। ক্ষমতাটা বলে কি? ধারকত্ব। ঠিক আছে, চার্জ ধারণ করার ক্ষমতাটা বলে ধারকত্ব। আচ্ছা, এই ধারকত্ব বা ধারক দুই রকমের আছে স্পেশালি, একটা হচ্ছে গোলাকার ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, তাহলে এই দুটো ধারক নিয়ে আমরা কথাবার্তা বলবো। দেখো আমি আগেই বলছিলাম ফ্যারাডে হচ্ছে চার্জের বৃহত্তম একক বা চার্জের একক বলতে পারো। ঠিক আছে, কিন্তু ফ্যারাড কিসের একক? ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। দেখো এই যে লাইনটা কোথায়, এই যে ধারকত্বের একক কি? ফ্যারাড, নট ফ্যারাডে, নট ফ্যারাডে। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে দেখো এখানে একটা কথা বলা আছে যে ক্ষুদ্রতম এককের নাম কি? ধারকত্বের ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রোফ্যারাড। তাহলে কি কোন কোন ফ্যারাড না? মিলি ফ্যারাড বললে কিন্তু আনসার হবে না। ঠিক আছে, মিলি ফ্যারাড হবে না, অথবা ধরো অন্য কোনো ফ্যারাড হবে না। ভালো করে খেয়াল রাখবা যে মাইক্রো ফ্যারাড হবে। জাস্ট ভালো করে খেয়াল রাখবা। মাইক্রো মানে কত? 10⁻⁻6। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? 10⁻�6। বুঝছো? এটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা গেল, এবার আসো এই যে লাইনটা, এই কথাটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এই লাইনটা, এই জায়গাটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা যে এক ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট পরিবেশ সম্ভব কি? আসলে সম্ভব না। আসলে সম্ভব না। আসলে সম্ভব না। এক ফ্যারাড সম্ভব না। ঠিক আছে, কারণ অনেক বড় হয়ে যাবে, সম্ভব না। আচ্ছা এরপরে আসো, দেখো ধারকত্ব কিসের উপর নির্ভর করে? কিসের উপর নির্ভর করে? এই নির্ভরশীল রাশিগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো অনেক অনেক সুন্দর দিয়ে পড়ায়, কিন্তু আমি সুন্দর সারা পড়াবো এটা। ঠিক আছে, একটু পরে দেখাইতেছি কিভাবে নির্ভর করে। তো দেখো দুই রকমের ধারক আছে। দুই রকমের ধারক আছে। ঠিক আছে, একটা হলো, দেখো আমি একটু লিখি এখানে, দুই রকম ধারক আছে। একটা হলো গোলাকার ধারক, একটা হলো গোলাকার পাত ধারক। গোলাকার গোলাকার একটা হলো সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, এই দুটো সূত্র মনে রাখতে হবে। দুটো সূত্র যদি মনে রাখতে পারো তাহলে সব কিছু তুমি বলতে পারবা। ঠিক আছে, গোলাকারের ক্ষেত্রে সূত্রটা হলো ধারকত্বটা আমরা সি দিয়ে প্রকাশ করি। সি মানে ক্যাপাসিটেন্স। ঠিক আছে, ক্যাপাসিটেন্স। দেখো তুমি কিন্তু একটা কমন জিনিস জানো, ক্যাপাসিটর ফ্যানের মধ্যে ক্যাপাসিটর লাগাও না? মনে করে দেখো তো, কেন লাগাও বলো তো? ফ্যানের ঘূর্ণন ক্ষমতা যাতে বাড়ে, ঠিক না? তাহলে ক্যাপাসিটর থেকে কিন্তু ক্যাপাসিটেন্স কথাটা আসছে। তাহলে ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটর লাগাও, এটা আসলে কি করে? চার্জ জমা করে রাখে। ঠিক আছে, যখন তোমার মনে করো ফ্যানের পাওয়ার কমে যাবে, তখন দেখা যায় যে পাওয়ার দেওয়ার জন্য বা ক্ষমতা দেওয়ার জন্য, ফ্যানটা একটু স্পেশাল করার জন্য, বুঝছো, তখন দেখা যায় যে ক্যাপাসিটরটা কাজ করে। বুঝছো? তাহলে আমরা কি মনে রাখছি? ধারক। ধারক মানে ধারণ করে। কি ধারণ করে? চার্জ ধারণ করে। কতটুকু চার্জ ধারণ করতে পারবে এটার বলে ধারকত্ব। ঠিক আছে, ধারকত্বের একক কি? ফ্যারাড। এর ক্ষুদ্রতম একক কি? মাইক্রোফ্যারাড। আর ফ্যারাডে কি? চার্জার একক। ঠিক আছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। তো গোলাকারের ক্ষেত্রে সূত্রটা হইলো সি ইকুয়াল টু 4πε0 আর। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো তো, 4πε0 এটা পুরাটাই ধ্রুবক। তাহলে এখানে বলতে পারি কিনা সি সমানুপাতিক আর? অর্থাৎ বলতে পারি গোলাকার ধারকের ক্ষেত্রে তার ধারকত্ব শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে, ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, তো একটা ব্যাপার খেয়াল করছো, গোলাকার ধারকের ক্ষেত্রে তার যদি ধারকত্ব বাড়াইতে চাই, তার ব্যাসার্ধ বাড়াইতে হইব। তার মানে আমরা যদি বেশি পাওয়ারফুল ধারক বানাতে চাই, তাহলে ব্যাসার্ধ বাড়ানো লাগতেছে। ব্যাসার্ধ বাড়ানো মানে কি? জিনিসটা অনেক বড় করে ফেলা না? তার মানে আমরা যদি বড় ধারকত্বের গোলাকার ধারক পাইতে চাই, তাহলে তার ব্যাসার্ধ বড় করা লাগতেছে, মানে জিনিসটাই অনেক বড় সড়ো করে কিনা লাগতেছে। তো এত বড় জিনিস যেহেতু কিনা লাগতেছে, তার মানে এটা আমাদের আসলে কমনলি আমরা এই ব্যবহার করি না। বুঝছো? তাহলে কমনলি কোনটা ব্যবহার করি বলতো? কমনলি আসলে ব্যবহার করি হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারক। বুঝছো? সমান্তরাল পাত ধারকটা আমরা নর্মালি কমনলি ব্যবহার করি। তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা কি? এটার ক্ষেত্রে এই সূত্রটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে? ইম্পর্টেন্ট হলো সূত্রটা মনে রাখতে হবে। সি ইকুয়াল টু মনে রাখবা, খুবই মজা করে মনে রাখা যায় এটা। মনে রাখবা যে আজকে ঈদের দিন। আজকে কিসের দিন? ঈদের দিন। মনে রাখবা আজকে হচ্ছে ঈদের দিন। ঈদের দিন মনে রাখলে দেখবা যে সমান্তরাল পাত ধারকের সূত্র মুখস্থ হয়ে গেছে। আজকে মানে হচ্ছে এ, ঈদের দিন মানে হচ্ছে ই, দিন হচ্ছে দিন। দেখো পারছো কিনা? আজকে ঈদের দিন। দেখো আজকে ই দিয়েছে ঈদের, ই দিয়েছে দিন। এটাই আমাদের কি সূত্র? আমাদের সমান্তরাল পাত ধারকের সূত্র। ঠিক আছে, তাহলে এটা যদি মুখস্থ হয়ে যায় তুমি সব কিছু বলতে পারবা। এটা মুখস্থ হয়ে গেলে তুমি সব বাবু, এটা যদি মনে থাকে তাহলে সব কিছু বলতে পারবা। দেখো কেমন মনে রাখা যায়। এই হলো তোমার সূত্র। দেখো তাহলে আমি বলতে পারি কিনা,
আমি যদি সি বাড়াতে চাই, সি যদি বাড়াতে চাই কি কি করতে হবে? সি মানে তো ধারকত্ব, বা ধারকত্ব কিসের উপর ডিপেন্ড করে? এখান থেকে দুই রকমের প্রশ্ন আসতে পারে। একটা হলো ধারকত্ব কিসের উপর ডিপেন্ড করে, দুই নম্বর হচ্ছে ধারকত্ব কিভাবে বাড়াইতে পারি। ঠিক আছে, এক নম্বর কিসের উপর ডিপেন্ড করে, সকেট দেখা যাইতেছে এটা দুইটা পাতের ক্ষেত্রফলের মান। দেখো এটা ছোট ছোট রয়েছে এরকম আর কি, দুইটা পাত মনে করো, এই মনে করো দুইটা পাত, দুইটা পাতের মধ্যে পাতের কোনো ক্ষেত্রফল আছে এ, আর দুইটা দূরত্ব আছে কি ডি। ঠিক আছে, মধ্যবর্তী মাধ্যম ধরে কে বলতে পারি, বুঝছো? এটা হচ্ছে চিত্র, এটা যেমন চিত্র। তাহলে চিত্র দিয়ে আমাদের কাজ নাই, আমাদের হচ্ছে মেইন কথার মধ্যে চলে আসি। দেখো আমি যদি বলি যে ভাই আমারে ধারকত্ব বাড়াই দাও, তাহলে কি কি করতে পারি আমরা? ধারকত্ব অনেক বাড়াই দাও, ঠিক আছে, ধারকত্ব আমরা বাড়াই দিতে কি করতে পারি বলতো? দেখো তো ক্ষেত্রফল বাড়াই দিতে পারি না? ক্ষেত্রফল বাড়াই দিলে কি হবে? ক্ষেত্রফলের সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, ঠিক না? এক ফুট দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এ বাড়াইলে কি ধারকত্ব বাড়বে। মধ্যবর্তী মাধ্যম বা পরবর্তী মাধ্যম বাড়াই দিলে পারবে। ডি যদি কমাই দিই, ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি কমাই, তাহলে কি আমরা কি হতে পারে? এগুলো আমাদের বাড়তে পারে। তাহলে এই সূত্রটা মনে রাখতে পারলে কি সমানুপাতিক ব্যস্তানুপাতিক কাহিনী দিয়ে তুমি কিন্তু আমার এখানে ধারকত্ব কিভাবে বাড়াইতে পারো এটা কিন্তু তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে, দেখো এবার বইয়ের ফলাগুলো হয়ে গেছে কিনা। দেখো দেখো বইয়ের ফলাগুলো তুমি পারবা কিনা, এবার দেখো মিলে, দেখো তো মিলাই আবার বইয়ের ফলাগুলো। এই যে বলছিলাম ক্ষেত্রফল বাড়াইলে, দূরত্ব যদি কমাই দাও, ডাইলেকট্রিক পদার্থ যদি বেশি মানে ডাইলেকট্রিক পদার্থ। এই যে কে বলছিলাম না, কে এর মধ্যে তো এই যে এপসিলন, এই যে এপসিলন আছে, এপসিলন ইকুয়াল টু এপসিলন নট কে। ঠিক আছে, যখন কে এর মান 1, কে এর মান যখন 1 হয়ে যায় তখন এপসিলন ইকুয়াল টু এপসিলন নট হয়ে যায়। এপসিলন মানে হচ্ছে ভেদনযোগ্যতা, আর এপসিলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমে পরবর্তী মাধ্যমে 1 পড়ছিলাম না, 1 একটু মনে করে দেখো, শূন্য মাধ্যমে কে এর মান কত ওই চার্টের থেকে যে পড়ছিলাম 1 পড়েছিলাম, ঠিক না? তাহলে এই যে 1 যদি হয়, তাহলে শূন্য মাধ্যমে যদি কে এর মান 1 হয়, তখন শূন্য মাধ্যমে তোমার ভেদনযোগ্যতার মান হবে কি, মানে যে কোনো মাধ্যমে সমান। ঠিক আছে, মানে শূন্য মাধ্যমে হলে এপসিলন ইকুয়াল এপসিলন নট। ঠিক আছে, তাহলে এই যে কে আছে, কেটা কি একটা পরবর্তী মাধ্যম না? তো এটা যদি বেশি হয়, আমার তো এপসিলনের মান বেশি হইব। এপসিলনের মান যদি বেশি হয়, ওই যে ঈদের দিনের মধ্যে আছে না, ইটা বেশি হলে তো আমার সি হতে পারতেছে, এই কথাটা। আর একটা কাজ একটু মাথায় রাখতে পারো, যে যদি ভূ শূন্যত্ব করি, ভূতে মনে হবে বেশি, ভূ বেশি, তাহলে দেখো তো এইভাবে তুমি মনে রাখতে পারবা না যে ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায়, হ্রাস করা যায় বলে তুমি পারবা, ঠিক না? তাহলে এই সূত্রটা মনে রাখলে কি তুমি কিন্তু সবগুলো কথা মনে রাখতে পারতেছো। দেখো এই যে দেখো, মধ্যবর্তী মাধ্যমের উপর ডিপেন্ড করে, দূরত্বের উপর ডিপেন্ড করে, ভূ শূন্যত্ব। আর আগের পৃষ্ঠা দেখো তো, আগের পৃষ্ঠা কই, আগের পৃষ্ঠাটা, এই যে আগের পৃষ্ঠা দেখো তো, মধ্যবর্তী ক্ষেত্রফল দেখছো? তাহলে তুমি যদি মনে রাখো যে আজকে ঈদের দিন, সি ইকুয়াল টু আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন, এই কথাটা মনে রাখতে পারলে কিন্তু তোমার সব কিছু তুমি অটোমেটিক বলতে পারতেছো, বুঝছো? তাহলে পড়ালেখা এভাবে করতে হবে যাতে আমাদের বেশি দিন মনে থাকে, বুঝে বুঝে যদি পড়তে পারি। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা পরের পেজে। দেখো তাহলে আমরা এই আমাদের কিভাবে ধারকত্ব বৃদ্ধি করি, গোলাকার ধারক কি, সমান্তরাল পাত ধারক কি, এই কথাগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখি তো বই আর কি কি আছে। গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বলে বলছি, একমাত্র ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। গোলাকার পরিবাহীর একমাত্র সি সমানুপাতে কি, আর শুধুমাত্র আর উপর ডিপেন্ড করে বলছি। এগুলো একটু রিডিং করে দেখবা। আর এখানে বলছি কোনটার মধ্যে থাকবে। একটা মজার প্রশ্ন আছে, দেখো আমি যে বলছিলাম কনসেপ্ট বুঝে বুঝে ফেলে লাভ আছে। দেখো এই দেখো একটি, দেখো বলছে দুটি একই ব্যাসার্ধের দুইটা, একটা হলো ফাঁপা, একটা নিরেট গোলক। বলছে কোনটার মধ্যে চার বেশি থাকবে। দেখো এই যে নিরেট গোলক না, গোলকের ক্ষেত্রে আমরা জানি কি সি সমানুপাতে শুধুমাত্র আর এর উপরে মাত্র শুধুমাত্র ডিপেন্ড করে। তার মানে নিরেট নাকি ফাঁপা এটা কোনো ফ্যাক্টই না। বলছে একই ব্যাসার্ধের, তার মানে সি ও তাদের সেম, সি ও তাদের কি সেম, সি যদি সেম তাহলে নিরেটের ফাঁকা কোনো ফ্যাক্টই না। তার মানে দুজনে কি হবে, একই চার্জ ধারণ করবে, ধারকত্ব কি একই হবে, ঠিক না? আমি বলছিলাম না যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে সেটাই তো ধারকত্ব, এটাই তো কথা। তাহলে এইভাবে মনে রাখবে, ঠিক আছে? আর একটা লাইন বলছে ধারকত্ব কি স্কেলার রাশি, কারণ কি সি ইকুয়াল টু বি, সি সূত্র হলো সি ইকুয়াল টু কিউ বাই বি। ঠিক আছে, কিউ স্কেলার, ভিও স্কেলার, সুতরাং সি স্কেলার হবে। এটার কি ব্যাপার? ধারকত্বের একক কি ফ্যারাড, ক্ষুদ্রতম একক কি মাইক্রো ফ্যারাড, নট মিলি ফ্যারাড। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি কি আছে। সমান্তরাল পাত ধারক, ওকে এগুলো পড়ছি। এই যে আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন শেষ। আচ্ছা এরপরে দেখি কি আছে। হ্যাঁ ম্যাথ আছে নাকি, এই ম্যাথগুলো যেগুলো হাতে করা যায় এগুলো করবা মেডিকেলের জন্য। দুই রকম সমবায় আছে, একটা হলো সমান্তরাল সমবায়, একটা হচ্ছে কি শ্রেণী সমবায়। ঠিক আছে, আচ্ছা এখানে কথাগুলো একটু বুঝতে হইব, দুইটা কথা স্পেশালি মনে রাখবা। একটা হলো কি শ্রেণী সমবায়, এটা হলো কি সমান্তরাল সমবায়। ঠিক আছে, তো মনে রাখবে রোদের উল্টা সিস্টেম। এখানে মনে রাখবা কি রোদ যেরকম বলছিল না, সেখানে উল্টা, রোদের উল্টা, রোদের উল্টা। ঠিক আছে, রোদের উল্টা। তো রোদের কি বলছিল, রোদের ক্ষেত্রে শ্রেণীতে বলছিল কি আর
R2 বলছিল কি R2 = R1 + R2 + R3 এগুলো বলছিলাম, এখানে বলবো উল্টা। রোধের যেমন বলছিলাম শ্রেণীতে যেটা বলছিলাম সেটা সরি কি বলতেছি দেখো, রোধে যেটা বলছিলাম সমান্তরালে, এখানে বলবো শ্রেণীতে। রোধে যেটা বলছিলাম সমান্তরালে, এখানে বলবো শ্রেণীতে। তাহলে যদি বলে যে ধারকত্বের ক্ষেত্রে শ্রেণীতে কি হবে, তুমি বলবা এখন কি সাউন্ড আসে বলো তো একটু, সাউন্ড কি এখন আসতেছে? এই সাউন্ড এখন আসে কিনা একটু বলো তো। এখন ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন লাইভে আসো, তাও আমি তো ভাবছি কেউ নাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কিন্তু বই থেকে পড়াইতেছি, সো তোমার বইয়ের পড়াটা কিন্তু হয়ে যেতেছে, বুঝছো? তোমার আলাদা করে কিন্তু বইটাও ব্যবহার করা লাগবে না, কারণ তোমার বই থেকে ধরে ধরে পড়াইতেছি। সো এটা কিন্তু একটু সুবিধা যে বইয়ের পড়া বইয়ে শেষ, বুঝছো? তোমার আলাদা করে টেনশন করা লাগতেছে না। আচ্ছা অল ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে। আমি আবার শুরু করি। দেখো ধারকত্বের, যাক তোমরা দুজন তাও আসো, আমি বুঝি কেউ নাই, আমি একলা একলাই বুক বুক করতেছি। আচ্ছা আচ্ছা দেখো, এই দেখো ওকে ওকে। দেখো এই ম্যাথটা দেখো, এটা শর্টকাট দিয়ে ম্যাথটা করা যায়, এই ম্যাথটা শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে? আচ্ছা তুমি আমার একটা কথা, নর্মাল একটা কথা বলো, চিন্তা করে দেখো তো। আমি যদি বলি শ্রেণীতে ধারকত্ব বেশি নাকি, আচ্ছা ইলেকট্রিসিটি চলে গেছিলো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, শ্রেণীতে ধারকত্ব বেশি নাকি সমান্তরালের ধারকত্ব বেশি? চিন্তা করে বলো তো, দেখিয়ে বলতে পারো। শ্রেণীতে ধারকত্ব বেশি নাকি সমান্তরালে ধারকত্ব বেশি? আমাদের ক্লাস শেষের দিকে। শ্রেণীতে ধারকত্ব বেশি নাকি সমান্তরালের ধারকত্ব বেশি? সূত্রটা চিন্তা করে বলো, তাহলে দেখবা যে হয়ে যাব। শ্রেণীতে ধারকত্ব বেশি নাকি সমান্তরালে ধারকত্ব বেশি? হ্যাঁ হ্যাঁ, তোমার আনসার হয়েছে সমান্তরালে। কেন বলো তো? সমান্তরালের সূত্রটা কি বলো তো? সি ইকুয়াল টু C1 C2 C3 সব যোগ করে ফেলছিলাম না, এই জন্য সমান্তরালে বেশি। আর রোধের ক্ষেত্রে কিন্তু উল্টা, রোধের ক্ষেত্রে শ্রেণীতে রোধ বেশি, আর ধারকত্বের ক্ষেত্রে জাস্ট উল্টা। ধারকত্বের ক্ষেত্রে সূত্র উল্টা, কথাবার্তা উল্টা, শেষ। তাহলে এবার তুমি বলো তো, আমি যদি, কারণ আমি তোমার এই কথাটা কেন বলছি জানো? এখানে একটা শর্টকাট সূত্র আছে, শর্টকাট সূত্রটা আমরা ভুলে যাই, প্যাচ লাগাই দিই, বুঝছো? এই জন্য আমি এখানে বলছি। দেখো তাহলে শ্রেণীতে ধারকত্বরে বলা হয় CS, আর সমান্তরালের ধারকত্বরে বলা হয় CP, পি দিয়ে প্যারালাল বোঝাইছে। বলতো কে বেশি হইব? তুমি এইমাত্র বলছো যে সমান্তরালে বেশি হইব। তাহলে এবার যদি বলি দুইটা কথা, যে কোনটা সত্য হইব? CP = N² CS
নাকি CS ইকুয়াল টু এন স্কোয়ার সিপি, মানে সিপি হইল CS এর এন স্কোয়ার গুণ, আর একটা হলো CS হলো সিপি এর এন স্কোয়ার গুণ, মানে কে বেশি। এক নাম্বার কথাটা হচ্ছে বোঝানো হইতেছে যে সিপি বেশি, 2 নাম্বার কথাটা বোঝানো যে CS বেশি। তুমি এইমাত্র বলছো বা তোমরা এইমাত্র বলছো যে সিপি বেশি, মানে সিপি মানে কি প্যারালালে বেশি, তাহলে এই সূত্রটা হইব সঠিক, ঠিক আছে। অর্থাৎ প্যারালালে ধারকত্ব হইব শ্রেণীতে ধারকত্বের এন স্কোয়ার গুণ, এটা একটা শর্টকাট সূত্র। কখন? যখন ধারকত্ব সমান থাকবো, ঠিক আছে, সমান ধারকত্ব থাকবো, সমান ধারকত্ব, ঠিক আছে। সমান থাকলে শর্টকাট সূত্রটা কি? সমান্তরালে হবে শ্রেণীতে এন স্কোয়ার গুণ। তোমরা ফেস লাগে তুমি শর্টকাট সূত্র সহ বলে দাওগা, তোমরা কি করে জানো? তোমরা শর্টকাট সূত্র সহ বলে দাও। শর্টকাট সূত্র বললে গিয়া তোমরা বলো যে এই সূত্রটা বলে দাও, তোমরা বলো যে এটা কিন্তু হবে না, ঠিক আছে। এই জন্য তোমার একটা কথা মনে করাইছি যে কোন জায়গায় আসলে বেশি, বুঝছো? তো এক নাম্বার মনে রাখবা যে প্যারালালে বেশি বা সমান্তরালে বেশি। 2 নাম্বার হচ্ছে কেমন বেশি, তুমি বলবা যে আচ্ছা প্যারালালে হচ্ছে শ্রেণীতে এন স্কোয়ার গুণ। এই কথাটা মনে রাখতে পারলে তুমি দেখবে শর্টকাট সূত্র দিয়ে সব ম্যাথ করতে পারবা। তো এটাই আসলে মূলত এখানে প্রমাণ করছে আর কি। তো দেখো আমি ম্যাথটা তোমার দেখাই, এবার তুমি বলবা। তাহলে প্রথমে শর্টকাট সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, বুদ্ধি দিয়ে মনে রাখবা। বুদ্ধি দিয়ে মনে রাখার পরে তুমি এখানে হচ্ছে তুমি কি করবা, এখানে হচ্ছে তুমি এই করবে। দেখো কি বলছে, সমান ধারকত্বের 4টি ধারকত্ব, 4টি, কয়টি? 4টি। তার মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 4, ঠিক আছে। শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাদের সমান্তরাল ধারকত্ব 16 গুণ প্রমাণ করতে বলছে, মানে এখানে এই শর্টকাট সূত্রটা। তাহলে বলো তো সমান্তরালে সমবায়ে থাকাকালীন সমতুল্য ধারকত্ব 1/16 গুণ। তাহলে দেখো শ্রেণী মানে কি, মেন সূত্রটা হলো সিপি ইকুয়াল টু এন স্কোয়ার CS। তাহলে কি বলছে, এন এর মান কত? 4। তাহলে সিপি ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার মানে 16 CS। তাহলে দেখো তো CS ইকুয়াল টু কি 1/16 ইন্টু সিপি না। তাহলে বলতে দিতে পারি যে শ্রেণীতে হচ্ছে সমান্তরাল সমবায়ের 1/16 গুণ, ঠিক আছে। এবার তোমার কখনো কখনো এই যে এই মানগুলো পাল্টা দিতে পারে। এই সিপি মান যদি তোমার যদি মনে করো সিপির মান বলে দেওয়া থাকতো, তুমি কি একটা মান বাড়াইলে নিলে মান কিন্তু বাড়াইলে নিলে, বুঝছো? মানে জাস্ট এই কথাটা দিয়ে তোমার অনেকভাবে প্রশ্নটা আসতে পারে। জাস্ট ছোটটা খেয়াল রাখবা, ছোটটা খেয়াল রেখে তুমি মানগুলা বা অঙ্কগুলো করে ফেলবা, বুঝছো? আশা করি তোমরা এই জিনিসটা পারবা। ছোটটা কেমনে মনে রাখবা সেটা কিন্তু বলে দিছি, মানে টাচ দিতে না লাগে আর কি। আচ্ছা এবার আসো স্থিতিশক্তি, এটা হচ্ছে তোমার ইয়ের জন্য লাগে। দেখো এই সূত্রটা তোমার একাডেমিকের জন্য লাগবে। এই যে স্থিতিশক্তি বা সূত্রটা তোমার একাডেমিকের জন্য লাগবে। ডাব্লিউ ইকুয়াল টু অনেকগুলো সূত্র আছে, দেখো আমি একবারে লেখা দিই। ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কিউবি, একটা সূত্র হলো হাফ অফ কিউবি, একটা হচ্ছে হাফ অফ সিবি স্কোয়ার, একটা হলো হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, এই 3টা সূত্র একসাথে আছে। এবং কখন কোনটা ইউজ করবা এটা তোমার একাডেমিকের বেসিক, বুঝছো? এই সূত্রটার মধ্যে কোনটা কখন ইউজ করবে এটা একাডেমিকের বেসিক। এটা যদি না বুঝো তাহলে ক্লাস করবা, ঠিক আছে। একাডেমিকের ক্লাস করে এটা ক্লিয়ার করবা যে এই সূত্রের মধ্যে কোনটা কখন ইউজ করবো, বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে, বুঝছো? এই জিনিসটা কিন্তু বোঝা দরকার যে কখন এই সূত্রের মধ্যে, এই 3টা সূত্রের মধ্যে কখন কোনটা ইউজ করবো সৃজনশীলের মধ্যে। এটা কিন্তু একাডেমিকের বেসিক, ঠিক আছে। 3টা সূত্র একসাথে লিখে নিতে পারো। তো এখান থেকে তুমি অনেকগুলো কথা কিন্তু ইচ্ছা করলে বলতে পারো। তুমি বলতে পারো না, যদি বলি যে এখানে যদি মনে করো 1 নম্বর সূত্রের মধ্যে মনে করো 1 নম্বর সূত্র যদি বলি যে বিভব স্থির, মনে করো বিভব স্থির, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ, চার্জার সমানুপাতিক, ঠিক না? অর্থাৎ সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিন্তু অনেকগুলো কথা তোমার এখানে বলতে পারে। আবার যদি বলি যে এই সূত্রটার মধ্যে যদি বলি যে এখানে ধারকত্ব স্থির, তাহলে ডাব্লিউ সমানুপাতিক বি স্কোয়ার, ঠিক আছে। তো অনেকগুলো কথা তুমি এখানে কিন্তু বলতে পারো সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এই সূত্রগুলো একটু খেয়াল রাখবা এবং সমানুপাতিক ব্যস্তানুপাতিক কথাবার্তা আসতে পারে, সূত্র খেয়াল রাখলে তুমি বলতে পারবা। আচ্ছা এরপরে দেখি কি আছে, এই সবগুলো সূত্র কিন্তু একসাথে লিখে দিছি, ঠিক আছে। এইগুলো তুমি একসাথে লিখে নিবা। আচ্ছা তাহলে এখানে আছে এই ম্যাথগুলো তুমি কিন্তু চাইলে কিন্তু হাতে করা যায়। হাতে করতে চাইলে এমন ম্যাথ দিবে যেগুলো হাতে করা যায়, বুঝছো? ক্যালকুলেশন করা যায়, এই ম্যাথগুলো দিবে, সমস্যা হবে না। আচ্ছা দেখি কোনো তোমার ম্যাথ নাই, করার মতো কোনো ম্যাথ নাই। দেখি কি আছে, করার মতো কোনো ম্যাথ নাই, দরকার নাই। এই সূত্র মুখস্থ রাখবা একাডেমিকের জন্য, ঠিক আছে। আচ্ছা কোনো ধারককে যে কোনো উচ্চমানের বিভব আয়ত করা কি সম্ভব? এইসব প্রশ্নের ক্ষেত্রে মনে রাখবা সম্ভব নাকি সম্ভব না, শেষ। আর কিছু বোঝার দরকার নেই, ঠিক আছে। সম্ভব নয়, আসলে কি সম্ভব নয়, জাস্ট নয় লিখে রাখবা, আর ভিতরের লাইন পড়ার দরকারই নেই, কিছু বোঝার দরকার নেই, বলবা নয়, শেষ। আচ্ছা এরপরে কি আছে, ম্যাথ আছে, ম্যাথ দরকার নাই, এইসব ম্যাথ দরকার নাই, বাদ। ম্যাথ দরকার নাই, বাদ। কেন ব্যাখ্যা দরকার নেই, দেখবা যে কোনো সাবধানে নাচড়া করা উচিত, দরকার নেই। হ্যাঁ নাকি না, ট্রু ফলসের কোনো প্রশ্ন নেই। এবার আসো খুবই মজার জিনিস, খুবই ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে এবার, ধারকের প্রকারভেদ। তো সবগুলো ধারকের প্রকারভেদ আমি একটা চার্টে নিয়ে আসছি, এই চার্টটা তুমি পড়বা, চার্টটা তুমি বাসায় করে নিবা, ঠিক আছে। স্পেশাল চার্ট, এটা কি ধারকের স্পেশাল চার্ট, এটা অনেকে পড়ায় না, কিন্তু এটা খুবই মজার জিনিস, ধারকের স্পেশাল চার্ট, ঠিক আছে। এইটা তুমি নোট করবা, ঠিক আছে। তো কয় রকম ধারক আছে দেখো তো, পরিবর্তনীয় ধারক,
সবগুলো কথা একটা চার্টে নিয়ে আসছি আর কি সহজ করে বোঝানোর জন্য। দেখো অবরোধারক, অবরোধারক অপর নাম কি স্থিরমান ধারক, কাগজ ধারক অপর নাম স্থিরমান সমান্তরাল বাদ ধারক, তড়িৎ বিশেষ্য ধারক, 4 রকম ধারকের কথা মোটামুটি বলা আছে। আচ্ছা, তো এখানে যেটা পড়তে হবে দেখো কি পড়তে হবে। 1 নম্বর পড়তে হবে পরাবৈদ্যুতিক মাধ্যম কি, পরাবৈদ্যুতিক মাধ্যম কি। হ্যাঁ, তো এখানে দেখো আমি একটু মনে রাখার বুদ্ধিটা দিয়ে বলে দিই, কারণ এই তোমার কষ্ট করে মনে রাখতেই হবে। ক্লাসের পড়া যদি ক্লাসে মুখস্থ হয়ে যায় তাহলে তো সুবিধা, ঠিক না? আমি তোমার মনে রাখার বুদ্ধি শিখাইছি। দেখো মনে রাখবা বায়ু পরিবর্তনশীল, বায়ু পরিবর্তনশীল। এমন মনে রাখবা বায়ু কি পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনীয় ধারক হবে এটা। আচ্ছা দেখো নামের মধ্যে মিল আছে, অব্রধারক হয়েছে অব্রের পাত, অব্রধারক হয়েছে অব্রের পাত। আচ্ছা, কাগজ ধরো কারাফিন, দেখো একটা কথা বলে, প্যারাফিন মানে হচ্ছে প্যারাফিন মোমে ভেজানো কাগজ, এর নামের মধ্যে আনসার আছে। দেখো প্যারাফিন মোমে ভেজানো পাতলা কাগজ, তো কাগজ হলে কি হইব, কাগজ ধারক, ঠিক আছে না? আর তড়িৎ বিশেষ্য মানে কি, কি ধরো রাসায়নিক যৌগটুকু থাকবো, তাহলে রাসায়নিক যৌগ আছে, দেখো অ্যামোনিয়াম বোরেট, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, তাহলে এই নাম শুনলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে কোনটা হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এই কথাগুলো তুমি নাম শুনলে কিন্তু বুঝতে পারবা যে এখানে কোনটা হইতে পারে। তাহলে পরবর্তী এটা মনে রাখবা। ধারকের ব্যবহার কোথায় মনে রাখতে হবে স্পেশালি, এইটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় ব্যবহার, দেখো এখানে একটা ভেজাল আছে, ভেজাল রইল টিউনিংয়ের কাজে আনসার হচ্ছে পরিবর্তনীয়, ঠিক আছে? আর ভেজালের কাগজটা হচ্ছে স্থিরমান। আর যদি বলে ইলেকট্রনিক যদি লাগায় তাহলে লাগা যাবে কাগজ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বারবার দেখি বিভিন্ন পরীক্ষা দেয়, দেখো ট্যাঙ্ক সার্কিট নির্ণয়, যে সার্কিটের কম্পাঙ্ক নির্ণয়, কম্পাঙ্ক কাগজ মনে রাখবা কি, ক ফর কাগজ, ক ফর কি, ক ফর হচ্ছে কাগজ, ক ফর হচ্ছে কম্পাঙ্ক, ক ফর হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? এটা আমরা মনে রাখবা। অনেকে তোমার আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেতার কাগজ প্রচুর পরিমাণে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসছে মনে যে প্রচুর বললে আনসার দেবা কি তড়িৎ বিশেষ্য, ঠিক আছে? প্রচুর যদি বলে তাহলে কি বলবো, দেখো এখানে কিন্তু কনফিউশন করলে তুমি বুঝতেছো আমার তো, দেখো ভালো করে খেয়াল করো, এই লাইনগুলোর প্রতি বারবার তাকাও, এখানে কিন্তু অনেকগুলো কনফিউশন আছে, আমি আবারও দেখাই, ভালো করে খেয়াল করো জিনিসগুলো। যদি বলে যে বেতার গ্রাহক যন্ত্র টিউনিংয়ের কাজে, তাহলে একটা আনসার। বেতার গ্রাহক যন্ত্রে বললে একটা আনসার, বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে বললে কিন্তু আরেকটা আনসার। দেখছো একই জিনিস কিন্তু বেতাল আছে এই জায়গার মধ্যে। আচ্ছা, আর যদি বলে কম্পাঙ্ক নির্ণয় তুমি বলবা কাগজ, শেষ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কিছু পড়া আছে, যে পরিবাহী পাতা হিসেবে কোনটা ইউজ করি, ঠিক আছে? তো এইটা একটু তুমি, এটা মনে বইয়ে নাই, স্ট্রাকচারের বই নাই, একটু রিডিং দিয়ে দিবা। এক্সট্রা ইনফরমেশন এটা একটু পড়বা ভালো করে, যে এই কথাগুলো অন্য বই থেকে নেওয়া হয়েছে, পড়বা অন্য বই থেকে নেওয়া হয়েছে, পড়বা। কোনটা ধারকত্ব অনেক বেশি, আনসার হচ্ছে তড়িৎ বিশেষ্য। তাহলে এখান থেকে যদি বলি সবচেয়ে ভালো ধারক কোনটা, মানে একটু পাওয়ারফুল, এটা হচ্ছে তড়িৎ বিশেষ্য ধারক, ঠিক আছে? ধারকত্ব অনেক বেশি এবং কেবলমাত্র ডিসি সার্কিটে ব্যবহারযোগ্য, ঠিক আছে? এই কথাগুলো বইয়ের মধ্যে সরে সেটা আছে, একটা ছকের মধ্যে নিয়ে আসে, তুমি এটা পড়বা, ঠিক আছে? এটা এভাবে করে নিলে কিন্তু সবচেয়ে বেশি সহজ। তাহলে এটা ভিতরের পড়ার পড়লাম না, ভিতরের পড়া ছকের মধ্যে নিয়ে আসছি। আরও কথা যদি বাদ থাকে সেই কথাগুলো ভিতরে ঢুকাই দিবা, বুঝছো? ছকের মধ্যে ঢুকাই দিবা। আশা করি এই জিনিসটা সহজ হয়েছে তোমার থেকে, আগের থেকে সহজ হবো। ধারকের ব্যবহার এটি আসলে তোমার ক্লাসে কেউ পড়ায় না, বুঝছো? নর্মালি কেউ পড়ায় না, বলে যে ফুরে নিও ওগুলা, বুঝছো? তুমি কাজ দেখো, উন্মেষ, রেটিনা, মেডিওলজি, মেডিএমের কাজ দেখো, এগুলো ম্যাক্সিমাম পড়ায় না, বলে যে পড়ে নিও। তো আমি যেটা করি ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম পড়াই দেওয়ার চেষ্টা করি, দেখাই দেওয়ার চেষ্টা করি, যাতে তোমার পরের বার কষ্ট কম হয় আর কি, একটু যত্ন করে যেটা বলে আর কি। আচ্ছা দেখো ধারকের ব্যবহার, এখান থেকে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসতে পারে, ট্রু ফলসের প্রশ্ন আসবে, ঠিক আছে? ট্রু ফলসের প্রশ্ন আসতে পারে। এটা এই জায়গায় সতর্কভাবে না পড়লে কিন্তু ধরা। তো দেখি আমি একটু সহজ করি এই জায়গাটা। দেখো ধারক মানে কি ক্যাপাসিটর না, ধারক মানে কি ক্যাপাসিটর। ক্যাপাসিটর তোমরা চিনোই, ফ্যানের মধ্যে লাগাও না ক্যাপাসিটর, ক্যাপাসিটর লাগে কি করো ফ্যানের মধ্যে, ফ্যানটা যাতে স্পিডে ঘুরানো যায়, ঠিক না? আচ্ছা, এবার দেখো তো টেলিগ্রাফ, টেলিফোন, বেতার গ্রাহক যন্ত্র, একটু আগে ফিরে আসছো ধারকের ব্যবহারের মধ্যে। বেতার গ্রাহক যন্ত্র টিউনিংয়ের কাজ ধারক ব্যবহার, এটা একটু আগে ফিরে আসছো, ছকের মধ্যে যেহেতু ফিরে আসছো তাহলে এটা পারবাই, সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা আমরা বাদ দিতে পারি, বাদ। বৈদ্যুতিক পাখাকে জুড়ে একটু আগে বললাম, এইমাত্র বললাম, ফ্যানের মধ্যে ক্যাপাসিটর লাগাও না স্পিডে ঘোরানোর জন্য, এটাও তো পারবা, গেল। বিবর্ধক যন্ত্রে কাপলিংয়ের কাজে, কাপলিংয়ের কাজে, হ্যাঁ কাপলিং মানে কি, কাপলিং মানে জোড়া লাগানো। তুমি একটা কথা মানে কাপল মানে কি জোড়া, কাপল মানে কি জোড়া। জৈবযোগে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়ার নাম হচ্ছে যুগলায়ন বিক্রিয়া, বিক্রিয়ার নাম কি যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া। জৈবযোগে একটা বিক্রিয়া আছে, বুঝছো? জোড়া মনে রাখবে, ধারককে কি করে জোড়া লাগায়। বিশেষ করে তুমি এমনি মনে রাখতে পারো, দেখো একটা কথা আছে, কথার নাম হচ্ছে তার কাপলিং নাকি ডি কাপলিং। দেখো এখানে বেলা লাগাইতে পারে ডি কাপলিং দিয়া, মনে রাখবে ডি কাপলিং মোটামুটি এন নাই, ডি কাপলিং হবে না, ঠিক আছে? বিবর্ধক মানে কি বাড়ানো না, ধারকের কাজ হচ্ছে বাড়ায় দেওয়া। ফ্যানের মধ্যে ক্যাপাসিটার লাগাও বা ধারক লাগাও, ফ্যানের পাওয়ার বাড়ায় দাও না, তাহলে মনে বিবর্ধক বাড়ানোর কথাটা ফেলে লাগাই দেবে ধারক। বৈদ্যুতিক যন্ত্রে চার্জিং এবং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে মনে রাখবা
চার্জিং এবং ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? এই যে বৈদ্যুতিক বর্তনী মানে চিন্তা করো যে ফ্যানের কথা চিন্তা করো, ঠিক আছে? ফ্যানের মধ্যে কি চার্জ করার জন্য বা বিভিন্ন চার্জ জমা রাখার জন্য ব্যবহার করো না? হ্যাঁ, তো মনে রাখতে পারো মিলাইয়া, ঠিক আছে? আবার আছে দেখো বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং, ভালো করে মনে রাখবা, এসি ব্লকিং না, এসি ব্লকিং না, এসি ব্লকিং না, এসি ব্লকিং না, ঠিক আছে? গেল স্পন্দক ধারক হিসেবে এটা এমনি বারবার পড়বা, ফিল্টার স্পন্দক দুইবার তিনবার পড়বা। চার্জ সঞ্চিত করতে, আর ধারকের কাজ হচ্ছে ধারণ করা, চার্জ ধারণ করা, তাদের সঞ্চিত করতে কাজে লাগবেই, বৈদ্যুতিক বিভিন্ন কাজের তো বুঝছই, ঠিক না? তাহলে একটু ছন্দ ছাড়া বা টেকনিক ছাড়া একটু বারবার পরও দেখবা, এটা মনে রাখতে পারবা। গাউস সূত্রটা কে দিছে? গাউস সূত্র দিছে, ঠিক না? এই যে এই সূত্রটার কথা বলছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু, এই দেখো সাই ইকুয়াল টু, এই যে সূত্রটা কইলে বলছিলাম যে এই যে তড়িৎ ফ্লাক্সের সূত্র একটু পড়ে আসছে না, তড়িৎ ফ্লাস্ক, যেটা সমান্তরালে শূন্য আর সমান্তরালে সর্বোচ্চ আর হচ্ছে সমকোণে শূন্য, এটা পড়ে আসছিলাম একটু আগে। এটা কি রাশি? স্কেলার রাশি। একক কি? এটা ভালো করে মনে রাখবো। তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ভালো করে মনে রাখতে হইব। তড়িৎ ফ্লাক্সের সাথে একই সাথে চম্বক ফ্লাক্সটা একসাথে পড়ে নিও, চম্বক ফ্লাক্সটা একসাথে পড়ে নিও, বুঝছো? চম্বক অধ্যায় আছে এটা, যারা মেডিকেল প্রিপারেশন নিবা এখানে মধ্যে তারা হচ্ছে চম্বক ফ্লাক্স একসাথে পড়ে নিবা। চম্বক ফ্লাক্সের একক কি? টেসলা সম্ভবত, ঠিক আছে? দেখবা। আচ্ছা, এখানে অধ্যায় যা পড়ার পড়ে ফেলছো আর কি, এখানে তোমার ইম্পর্টেন্ট পড়া নাই। গাউসীয় তল কি? গাউসীয় তল থেকে পড়বা, এটা একটা বদ্ধতল, কি পড়বা? বদ্ধতল, এটা পড়বা ইম্পর্টেন্টলি, এটা গুল দিয়ে রাখবা, এটা বদ্ধতল, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এবার আসলে গাউসীয় সূত্র কি? গাউসীয় সূত্র জাস্ট মনে রাখবা যে কি সমান কি, এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা, এই যে কি সমান কি, এই যে সূত্রটা দেখতেছো না, এই যে তড়িৎ ফ্লাক্স হবে, তড়িৎ ফ্লাক্স মানে সাই ইকুয়াল টু কিউ ইন্টু 1/ε0, ঠিক আছে? এটা বলা হয় কীভাবে? তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু চার্জের 1/ε0 গুণ, ঠিক আছে? জাস্ট সূত্রটা মনে রাখবা। একাডেমিকে কিন্তু কতে এই প্রশ্নটা আসে যে গাউসের সূত্র বর্ণনা করো, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা মনে রাখবা, এই সূত্রটাই বলে দিবা, এটাই কতে লিখে দিবা, বুঝছো? শেষ। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো, এই যে 1 টেসলা ইকুয়াল 10⁴ গজ, 1 টেসলা ইকুয়াল কি 10⁴ গজ, ঠিক আছে? এটা কিসের একক? তড়িৎ চৌম্বক ক্ষেত্রের একক, চৌম্বক ক্ষেত্রের একক। গাউস হলো কি? চৌম্বক ক্ষেত্রের একক, চৌম্বক ক্ষেত্র। একটা হলো তড়িৎ ক্ষেত্র, ব্যাস লাগেও না। তড়িৎ ক্ষেত্রের একক বললে কিন্তু আনসার ভিন্ন, চৌম্বক ক্ষেত্রের একক কিন্তু ভিন্ন, এটি ব্যাস লাগে না। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এটা আমি লিখে দিই, তড়িৎ ক্ষেত্র আর এটা হলো চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ফ্লাস্ক আর এটা হলো চৌম্বক ফ্লাস্ক। তড়িৎ বল আর এটা হলো চৌম্বক বল, ঠিক আছে? আরও কিছু কথা আছে, তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভুল করা যেত না, বুঝছো? নাম ভালো করে প্রশ্ন খেয়াল করে তারপর আনসার দেখাইবা, বুঝছো? তড়িৎ ক্ষেত্র বলছে নাকি চৌম্বক ক্ষেত্র বলছে? তড়িৎ ফ্লাক্স বলছে নাকি চৌম্বক ফ্লাক্স বলছে? তড়িৎ বল বলছে নাকি চৌম্বক বল বলছে? তড়িৎ বল রেখা বলছে নাকি চৌম্বক বল রেখা বলছে? ভালো করে প্রশ্ন দেখে আনসার দেখাতে হবে, বুঝছো? এই প্রশ্ন ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে চৌম্বক ক্ষেত্র কি? গাউস। তো এখানে যে তোমরা যেটা ভুল করো আর কি, আমরা তো ভুল করে আসছি এই জন্য জানি, তোমরা যেটা ভুল করবা সামনে, তোমরা জিজ্ঞাসা করছো যে 1 টেসলা কি 10⁴ কত? হ্যাঁ, এটার আনসার হলো 10⁴ গজ। তোমরা জিজ্ঞাসা করবো 1 গজ ইকুয়াল টু কত? 1 গজ ইকুয়াল টু কত? ভালো করে খেয়াল রাখবে, 1 গজ ইকুয়াল টু 10⁻⁴ টেসলা, মানে এই পাশ করে দিলে ও পাশ করে দিলে কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে? তো তোমার জিজ্ঞাসা করে যে 1 গজ ইকুয়াল টু কত, তুমি বলে দাও 10⁴ টেসলা, এটা কিন্তু হবে না, মনে রাখবা। ওটা উল্টাই দিলে কিন্তু আনসারটা কিন্তু উল্টাই দিতে হবে, বুঝছো? এই জায়গায় ভালো করে সতর্ক থাকবো, সতর্ক। তাহলে 1 টেসলা ইকুয়াল টু কি? 10⁴ গজ। আর 1 গজ ইকুয়াল টু কত? 10⁴ টেসলা, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। টেসলা হলো বড় একক, টেসলা কি একক? বড় একক, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, টেসলার একটা অপর নামও আছে, টেসলার অপর নামটা হলো এই যে আমি দেখাই, বইয়ের মধ্যে আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার হলো কি টেসলার একটা বড় অপর নাম আর কি। এই দেখো, ওয়েবার পার মিটার স্কোয়ার হলো কি টেসলার অপর নাম। শেষ আমাদের পড়া শেষের দিকে, এই কথাগুলো একটু দাগায় ফেলে নিবা আর কি, বুঝছো? আচ্ছা, এরপরে আসো শেষের দিকে আমাদের, এই যে শেষ আমাদের বই পড়া শেষ মোটামুটি। এই যে এগুলো লাগবে না, এই সূত্র মোট্ট কিছু লাগবে না, দরকার নাই, এই সূত্র লাগবে না। এই যে ভিতরে প্রাবল্য কি ভিতরে শূন্য না? এই যে গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, এটা আগে পড়ছিলাম, পারবো। আচ্ছা, এইগুলো মনে রাখবা যেটা হচ্ছে আমরা যেই জিনিসগুলা কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি না, সীমাবদ্ধতা, সেই জিনিসগুলো আমরা গাউসের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। মনে রাখবা যে কুলম্বের বাপ হচ্ছে গাউস, মানে কুলম্বের সূত্র দিয়ে যেগুলো ব্যাখ্যা করতে পারি না সেগুলো গাউস দিয়ে ব্যাখ্যা করতে পারি, মানে গাউস দিয়ে আসলে সবই ব্যাখ্যা করতে পারি, কুলম্বেরও ব্যাখ্যা করতে পারি, মানে মেইন বাপকে গাউস। অনুরূপভাবে চলতরে দিয়ে গিয়ে পাইবা যে উহুমের বাপ হচ্ছে কির্শফ, বুঝছো?
উভয় সূত্র দিয়ে যেগুলো ব্যাখ্যা করতে পারি না সেগুলো আমরা কিসের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি, বুঝছো? অর্থাৎ মেইন ভাবকে মেইন ভাব, এদিকে স্থির তরিতে মেইন ভাব হচ্ছে গাউস, আর চলিত তরিতে মেইন ভাব হচ্ছে কির্শফ, বুঝছো? সেগুলোতে সব কিছুই ব্যাখ্যা করা যায়, বুঝছো? এই হলো কথা আর কি, এটা একটু খেয়াল রাখতে পারো। আচ্ছা, এখানে কোনো কিছু লাগবে না, এগুলো বই থেকে ক্রস দিয়ে দিতে পারো, তাহলে ভালো লাগবে আর কি, মনে হয় বইতে পড়া কম। এইগুলো কিন্তু পড়ে ফেলছি, সীমাবদ্ধতা কিন্তু প্রথমেই পড়ে ফেলছি আমরা, ঠিক আছে? কোলম্বের সূত্র সীমাবদ্ধতা কিন্তু প্রথমেই পড়ে ফেলছি। তাহলে আশা করি একটা সহজ অধ্যায়টারে আমরা আরও সহজ করে দিতে পারছি, ঠিক আছে? যারা লাইভে ছিল শেষ পর্যন্ত তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা পরবর্তীতে করবা তোমরা একটু আমাকে জানাইও যে সব কিছু বুঝতে পারছো কিনা এবং ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? শেষ পর্যন্ত যারা ক্লাসটা করবা আমাকে একটু জানাইও আর কি। এই ছিল কথাবার্তা। তো আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এরপরেও যদি বইয়ের মধ্যে কোনো জিনিস বাদ থেকে যায়, কিছু না বুঝো, কোনো প্রশ্ন থাকে, সব কিছু আমাকে জানাবে। এবং অবশ্যই আমি একটা এক্সাম নিবা, এক্সাম দিবা সবাই, এক্সাম দিলে আরও বেশি তোমরা বুঝতে পারবে কোথায় গ্যাপ আছে। এবং অনুশীলনী এমসিকিউ অবশ্যই করে ফেলতে হবে। শাওন ভাই তোমাদেরকে অনুশীলনী এমসিকিউ দিয়ে দিবে, ক্লাস দিয়ে দিবে, অনুশীলনী এমসিকিউ ক্লাস করবা, অনুশীলনী এমসিকিউর উপর পরীক্ষা দিবা। দুইটা পরীক্ষা হবে অধ্যায়ের উপর, এক নম্বর হলো অধ্যায়ের ভিতরের জিনিসপাতির উপরে, আরেকটা হলো তোমাদের অনুশীলনীর মানে এমসিকিউর উপরে, ঠিক আছে? এই দুটা পড়তে পারলে মেডিকেল অ্যাডমিশন আর কিছু লাগবে না ইনশাল্লাহ, বুঝছো? আর একাডেমিকের জন্য ম্যাথ করবা ভালো করে, এই সেই। তাহলে এই হলো কথাবার্তা। মাঝখানে ইলেকট্রিসিটি না গেলে আরও ভালোভাবে ক্লাস করতে পারে। হ্যাঁ, তাসলিমা শেষ পর্যন্ত ছিল, আমি দেখছি মোটামুটি রেগুলার ছিল। আরেকজন ছিল আকিলা তাসফিয়া, ছিল শেষ পর্যন্ত মোটামুটি। এখন আছে ইয়াসরা সাগর, তোমার নামের উচ্চারণ ভুল হইতে পারে, আমি জানি না, ঠিক আছে? তো ক্লাসে থাকার চেষ্টা করো আর কি। আর ক্লাস কেমন লাগবে একটু জানাইও, সমস্যা হলে বললো। তো আর যে কোনো সমস্যা আমাদেরকে জানাইও, ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি কথাবার্তাগুলা। তো এই ছিল কথাবার্তা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাইবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই। শেষের দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটু ক্যামেরার সামনে চলে আসি, নাকি কি বলো? এই যে আমি আসি, এরকম জায়গায় ক্লাস নিয়েছি তোমাদের সাথে। আমি বাসায় চলে আসছি আর কি, এই যে আমি আসি। তো টাটা, আসসালামু আলাইকুম।